গতদিন গতদিন মোস্ট প্রবাবলি বোধহয় আমি 6টা বা 7টা পেজ করেছিলাম। আজকে আমি আবার তারপরে 5-6টা পেজ বা 7টা পেজ আলোচনা করে দিচ্ছি। এবং এর মধ্যে বেশ কিছু প্রশ্ন একটু এদিক ওদিক রয়েছে, সেগুলো আমি আলোচনা করার চেষ্টা করব। বাট বাকি যে কটা প্রশ্ন রয়েছে যেগুলো আমি দেখলাম সেগুলো একেবারেই পাতি, একেবারেই সাধারণ কিছু প্রশ্ন। হ্যালো হ্যালো হ্যাঁ, আচ্ছা, এবারে ভালো করে মন দিয়ে একটু প্রত্যেকে দেখবে। প্রথম প্রশ্ন, প্রশ্নগুলো কত নম্বর পেজ আমি জানি না। আগের দিন বোধহয় 100 অব্দি হয়েছিল, আজকে তার পর থেকে আছে মোস্ট প্রবাবলি। আগের দিন যতটা হয়েছিল আজকে তার পর থেকে আছে, পেপার দেখলেই বুঝতে পেরে যাবে। আচ্ছা, প্রথমত এখানে বলেছে যে মিথাইল আয়োডাইডের সঙ্গে ইথাইল আয়োডাইড, এটার রিয়াকশন এবং ইন প্রেজেন্স অফ ড্রাই ইথার, এটা হচ্ছে উর্জ রিয়াকশনের এক্সাম। উর্জ রিয়াকশন, এখানে মিক্সড অ্যালকেন তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে। যদিও এটা ক্লাস 11-এ পড়ানো জিনিস, আশা করি একটু আধটু মনে থাকবে। C2H5, এবার এখান থেকে কি হবে, এখান থেকে আই, এখান থেকে Na, আর এখান থেকে আই বেরিয়ে গেল। প্রথম যে প্রোডাক্টটা আমরা পাবো সেটা হচ্ছে CH3, তার সঙ্গে C2H5, এবং তার সঙ্গে প্রোডাক্ট হবে আমাদের দুটো সোডিয়াম আয়োডাইড। এটা গেল একটা। এবারে যদি এরকম হয়, যেহেতু রিয়াকশনটা কন্ট্রোলে থাকবে না, দুটো CH3 আইও নিজেদের মধ্যে রিয়াক্ট করতে পারে। ইন দ্যাট কেস আরেকটা সম্ভাবনা আছে কি, ওরা নিজেদের মধ্যে রিয়াক্ট করে গেল এবং করে গিয়ে প্রোডাক্ট বানালো আমাদের CH3CH3। আরো একটা সম্ভাবনা আছে কি, C2H5I নিজেদের মধ্যে রিয়াক্ট করলো, বিকজ রিয়াকশন মিডিয়ামে যে ঘটনাটা ঘটবে তার পুরোটাই আমাদের কন্ট্রোলের বাইরে থাকে, এবং ইন দ্যাট কেস আমরা যে প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে C2H5 C2H5। এই টোটাল কটা অ্যালকেন পাওয়ার সম্ভাবনা আছে? 3টে, এছাড়া আর কোনো অ্যালকেন তৈরি হওয়ার জায়গা এখানে নেই। তাহলে এখানে আমাদের উত্তর হবে কি 3। যেহেতু এটা মিক্সড অ্যালকেন তৈরি হওয়ার গল্প, এইটা জুড়বে, এইটা আর এইটা জুড়বে, এরা নিজেদের মধ্যে জুড়বে, এরা নিজেদের মধ্যে জুড়বে, তাহলে টোটাল 3টে প্রোডাক্ট, এছাড়া আর কোনো সম্ভাবনা নেই, আর কোনো অপশন মানে আর কোনো জায়গা নেই। পরেরটাই চলে গেলাম, প্রকার দরকার নেই, শুধু যে ইকুয়েশন, যদি কোনো রিয়াকশন, বাকি পরে যদি বাড়িতে সময় পাস তুলে নিতে পারবি। ক্লোরোবেনজিনের সঙ্গে ড্রাই ইথার মিডিয়ামে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়ায় A তৈরি হয়। প্রথমত ক্লোরোবেনজিন এটার সঙ্গে যখনই আমরা ম্যাগনেসিয়ামে রিয়াকশন করাবো এবং মিডিয়ামে আমাদের থাকবে ড্রাই ইথার, তখন আমাদের প্রোডাক্ট তৈরি হবে হচ্ছে বেনজিন রিং সঙ্গে MgCl, ঠিক, অর্থাৎ ফিনাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে গ্রিগনার রিয়েজেন্ট। এবারে এটা হলো A, এটা হলো আমাদের কম্পাউন্ড A। এবারে বলেছে এই এর সঙ্গে ইথানলের রিয়াকশন। আমরা বলেছিলাম যে এই যে গ্রিগনার রিয়েজেন্ট, এ যদি কখনো অ্যাক্টিভ হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করে, অ্যাক্টিভ হাইড্রোজেন মানে জলের মধ্যে যে হাইড্রোজেন থাকে সেটা অ্যাক্টিভ হাইড্রোজেন, ইথানলের মধ্যে যে হাইড্রোজেন থাকে সেটা অ্যাক্টিভ হাইড্রোজেন। এই অ্যাক্টিভ হাইড্রোজেনের সঙ্গে যদিও রিয়াক্ট করে, তখন আমাদের প্রোডাক্ট কি হবে, তখন আমাদের প্রোডাক্ট হবে হচ্ছে বেনজিন, মানে এই MgCl-টা বেরিয়ে যাবে, তার জায়গায় হাইড্রোজেনটা এসে বসবে। তো আমাদের এখানে প্রোডাক্ট হবে কি, অপশন হবে অপশন বি, বেনজিন। বুঝা গেল? নেক্সট বলছে ক্লোরোফর্মের সঙ্গে সিস বিউট টুইনের রিয়াকশন, আচ্ছা সরি, CCl4 আর ব্রোমিনের সঙ্গে সিস বিউট টুইন, সিস বিউট টুইন মানে হচ্ছে এইটা, C ডবল বন্ড H H। এবার এটার সঙ্গে আমরা রিয়াকশন করালাম Br2CCl4। Br2CCl4 এর সঙ্গে রিয়াকশন করালে আমাদের প্রোডাক্ট হবে হচ্ছে, অ্যাকচুয়ালি যদি স্টিরিওকেমিস্ট্রি মেইনটেইন করে প্রোডাক্ট করা হয় তাহলে আমাদের প্রোডাক্ট হবে হচ্ছে একটা, এইটা এখানে একটা ব্রোমিন, অ্যান্টি অ্যাডিশন হয়, ব্রোমিনের দু রকমের অ্যাডিশন হয়, একটা অ্যান্টি অ্যাডিশন, একটা সিন অ্যাডিশন।
Br2CCl4 অ্যান্টি অ্যাডিশন হয়। অ্যান্টি অ্যাডিশন হওয়া মানে রেসিমিক মিক্সচার তৈরি হবে, দু রকমের প্রোডাক্ট, মানে ডিএল দু রকমের প্রোডাক্টই তৈরি হবে। তো অটোমেটিক্যালি আমাদের এখানে উত্তর হবে 2,3-ডাইব্রোমোবিউটেনের রেসিমিক মিশ্রণ। মেসো মানে তো তোরা পড়েছিলি, যার মধ্যে দিয়ে প্লেন অফ সিমেট্রি পাস করে। আচ্ছা, ডেক্সট্রো মানে হচ্ছে ডি আইসোমারটার কথা বলা হয়েছে, লিভো মানে হচ্ছে এল আইসোমারটার কথা বলা হয়েছে। বাট এখানে ব্যাপারটা স্পেসিফিক্যালি কোনটা ডি কোনটা এল, দ্যাট ক্যান ভ্যারি। তার মানে দু রকমের প্রোডাক্টই জন্য ম্যাক্সিমাম কি কি হতে পারে, ডি হতে পারে, এল হতে পারে। আর যখনই দুটোর মিক্সচার তৈরি হবে তখন সেটাকে আমরা রেসিমিক মিক্সচার বলবো। সো এখানে 2,3-ডাইব্রোমোবিউটেনের রেসিমিক মিক্সচার তৈরি হবে। বোঝা গেল? পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন বলছে 2-ব্রোমো-প্রোপেন তার সঙ্গে অ্যালকোহলিক। আচ্ছা, এখানে না একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, মানে আমি এটা হচ্ছে পারক্সাইড দেওয়া ছিল এখানে, আমি পারক্সাইডটা কপি করে কিছুতে আনতে পারছিলাম না, ওই ভাবলাম পরে বলে দেবো। এখানে রিয়াকশনটা কি হবে দেখ, CH3 CHBr CH3 এর মধ্যে অ্যালকোহলিক কেওএইচ দিলে কি হবে, এখান থেকে ব্রোমিন আর এখান থেকে হাইড্রোজেন। তাহলে আমাদের এ প্রোডাক্টটা কি হলো, এ প্রোডাক্টটা আমাদের হয়ে গেল CH3 CH ডবল বন্ড CH2। এটা হচ্ছে এলিমিনেশন, অপনয়ন। তারপরে রয়েছে হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড মানে অ্যান্টি মার্কনিকফ। অ্যান্টি মার্কনিকফ হলে কি হবে, নেগেটিভ পার্টটা যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন বেশি, পজিটিভ পার্টটা যাবে সেই কার্বনে যেখানে হাইড্রোজেন কম। মনে পড়ছে সব? ধন্যবাদ। প্রোডাক্ট হলো হচ্ছে এইটা, প্রোডাক্ট হলো এইটা অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট। এবার তার মধ্যে যখন তুই এইটা দিয়ে বিক্রিয়া করাবি উইলিয়ামসন সিনথেসিস, কি হবে, এই O মাইনাসটা এসে ধাক্কা দেবে এই ব্রোমিনের কার্বনে, ব্রোমিনকে তাড়িয়ে দেবে। তাহলে আমাদের সি প্রোডাক্টটা কি হবে, সি প্রোডাক্টটা আমাদের হয়ে যাবে CH3 CH2 CH2 OCH হলো। তাহলে এবার এটার নাম 1-মিথক্সিপ্রোপেন। এটা যদি আমি লং চেনে চলে যাই 1 2 3, 1 নম্বরে মিথক্সি আছে, 1-মিথক্সিপ্রোপেন। এটার আমাদের নাম কি হবে, 1-মিথক্সিপ্রোপেন। অপশন বি উইল বি দি কারেক্ট আনসার, 1-মিথক্সিপ্রোপেন। বুঝা গেল? ক্লিয়ার? যদি কোনো রিয়াকশনে মনে হয় যে আরেকবার বললে সুবিধা হয় বলতে পারিস, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। 4 কাল পড়ার, তার মধ্যে 3 কাল চলে গেছে আর 1 কাল বাকি রয়েছে। অতএব এখানে এখন লজ্জা পেয়ে কোনো লাভ নেই। যদি কোনো অসুবিধা থাকে কোনোটা লজ্জা পাওয়ার ব্যাপার নেই, প্রত্যেকের সমস্তটা আমি জানি। অতএব লজ্জা পেয়ে নিজের লস করে কোনো লাভ নেই। আর প্রত্যেকের বাকিটা এখানে যারা বসে আছে বাকিরাও জানে, অতএব সব নিজেদের মধ্যে হচ্ছে, লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই। যদি কোনোটা মনে হয় যে আরেকবার বলতে হবে বলতে পারিস, কোনো সমস্যা। নেক্সট। আচ্ছা, C6H5COOAC প্লাস Br2, এখানে মেজর প্রোডাক্ট কি, মেজর প্রোডাক্ট অপশন এ। রিয়াকশনের নাম কি, হান্স-ডিকার রিয়াকশন। ভেরি গুড, এখানে উত্তর হবে অপশন এ, উত্তর হবে অপশন এ। এবং রিয়াকশনটা এরকম, হান্স-ডিকার রিয়াকশন, খুব কমন প্রশ্ন রয়েছে টেস্ট পেপারে, এই লেভেলেরই এসছিল গতবার, এই লেভেলেরই এসছিল, মানে এই স্ট্যান্ডার্ডেরই এসছিল। আবার এই স্ট্যান্ডার্ড দেখে আমাকে একজন বললো কম্পিটিটিভ লেভেলে, আমি বললাম তাহলে এরপরে তো কম্পিটিটিভ লেভেলে যদি পড়তে শুরু করে দুটো প্যান্ট পরে পড়তে বসতে হবে, একটা প্যান্টে হবে না। নেক্সট, পরেরটা, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড থেকে এন প্রোপানল এক ধাপে প্রস্তুত করার জন্য কি লাগে, অপশন বি, অপশন বি ইপক্সাইডের সঙ্গে রিয়াকশন। খাতায় করানো থাকবে আশা করি। এটা মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এর সঙ্গে ইপক্সাইডের রিয়াকশন করানো হলো। এবার আমি একটু সংসদের বইটা সত্যি দেখতে চাইছি যে ওখানে কি রয়েছে, যদি পাওয়া যায় আমাকে তাড়াতাড়ি পাঠালে কালকেই আমি থার্ড ব্যাচে একটা পেজ ওদের করিয়ে দেবো। একদিনে একটা পেজের বেশি হবে না। এটা OMGI, এটার মধ্যে যদি আমি ডাইলুট HCl অ্যাড করি, প্রোডাক্ট আমাদের হবে CH3 CH2 CH2 OH, প্রোপানল। অপশন বি উইল বি দি কারেক্ট। ঠিক, নেক্সট। এত তাড়াতাড়ি করলে অনেক তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে না। CH3MgI, এটার সঙ্গে মিথানলের রিয়াকশন। প্রথমত এই মিথানলের মধ্যেও কিন্তু একটা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে, অ্যাক্টিভ হাইড্রোজেন আছে। আর একটা জেনারেল প্যাটার্ন বলে রাখছি, যদিও জানার কথা হয়তো এতদিন হয়ে গেছে, গ্রিগনার্ড রিএজেন্ট, গ্রিগনার্ড রিএজেন্ট
যদি থাকে, তার সঙ্গে যদি তুই রিয়াকশন করিস জল অথবা অ্যালকোহল, তাহলে আমাদের প্রোডাক্ট হয় হচ্ছে অ্যালকেন। তাহলে এখানে গ্রিগনার রিয়েজেন্ট কি আছে? CH3MgI, এর সঙ্গে তুই রিয়াকশন করালি মিথানল, তো কি করবে, এই মিথাইল গ্রুপটা এখান থেকে হাইড্রোজেনকে নিয়ে নেবে, তাহলে প্রোডাক্ট কি হবে? CH4, দ্যাট ইজ মিথেন। বোঝা গেল? গ্রিগনার রিয়েজেন্টের মধ্যে যে অ্যালকিল গ্রুপটা থাকে বা অ্যারাইল গ্রুপটা থাকে, সেখানে ম্যাগনেসিয়ামের সঙ্গে কানেক্টেড কার্বনটা হায়ার ইলেকট্রোনেগেটিভিটির কারণে নেগেটিভলি চার্জড হয়। তাই ওই কার্বনটার একটা হাই সাসেপ্টিবিলিটি থাকে, একটা উচ্চ প্রবণতা থাকে কি যেখানে অ্যাক্টিভ হাইড্রোজেন পাবে, সেটা জলে পাক বা অ্যালকোহলে পাক, সেখান থেকে হাইড্রোজেনটা নিয়ে নেওয়া। এবার অ্যালকিল গ্রুপের সঙ্গে যদি একটা হাইড্রোজেন পাওয়া যায়, তাহলে রেজাল্ট হবে হচ্ছে অ্যালকেন। আর অ্যারাইল গ্রুপের সঙ্গে যদি একটা হাইড্রোজেন পাওয়া যায়, তাহলে উত্তর হবে হচ্ছে অ্যারিন। যদি ওটা C6H5 থাকে তাহলে বেনজিন হবে, যদি CH3 থাকে তাহলে মিথেন হবে, যদি C2H5 থাকে তাহলে ইথেন হবে, এন্ড সো অন। অ্যালকিল প্লাস হাইড্রোজেন অ্যালকেন, অ্যারাইল প্লাস হাইড্রোজেন অ্যারিন। এবং সেই হাইড্রোজেনটা কিন্তু জল থেকেও আসতে পারে, আবার সেই হাইড্রোজেনটা জল থেকেও আসতে পারে, আবার হচ্ছে তোর অ্যালকোহল থেকেও আসতে পারে। অ্যালকোহলটা যা খুশি অ্যালকোহল হতে পারে, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, হোয়াট এভার ইট ইজ, কোনো ফ্যাক্টর নয়, শুধু হাইড্রোজেনটা আসছে। আচ্ছা, এখানে একটা ভালো প্রশ্ন দিয়েছে যে দুটো ডবল বন্ড আছে কিন্তু HBr দিয়েছে এক তুল্যাঙ্ক। দুটো ডবল বন্ড আছে কিন্তু HBr দিয়েছে এক তুল্যাঙ্ক, মানে যে কোনো একটা ডবল বন্ডে রিয়াকশন হবে। আমি দুটো সম্ভাবনা আগে ঘেটে দেখবো এবং লজিক্যালি বলবো যে কোনটায় রিয়াকশন হবে। তো প্রথমে দেখ যেহেতু এক তুল্যাঙ্ক দিয়েছে, একটাই HBr কিন্তু রিয়াক্ট করতে পারে, আর একটাই HBr যদি রিয়াক্ট করে তাহলে একটা যে কোনো একটা ডাবল বন্ডে কিন্তু কানেক্ট হবে, এনি ওয়ান অফ দি ডাবল বন্ড। তো কিরকম হবে দেখ, CH2 ডবল বন্ড C, CH3 ডবল বন্ড CH2 হয়ে গেল। HBr হলো। এবারে প্রথমে মনে কর আমি এই ডবল, এদিক থেকে শুরু করি, প্রথমে আমি এই ডবল বন্ডটার কথা বলি। যদি এই ডবল বন্ডে অ্যাড হয়, ডবল বন্ডে মার্কোনিকভ রুল মানে মার্কোনিকভ রিঅ্যাকশনের মেকানিজম যেটা ছিল, প্রথমেই ডবল বন্ডটা খুলে গিয়ে একটা প্রোটনকে তুলে নিত, এবং ডবল বন্ডটা খুলে গিয়ে যদি প্রোটনকে তুলে নেয়, তাহলে আমাদের যে প্রোডাক্ট হবে স্বাভাবিকভাবে আমাদের প্রোডাক্ট কি হবে? C, এখানে CH3, এই এখানে সিঙ্গেল বন্ড, এখানে CH2। ধরে নে এখানে হাইড্রোজেন অ্যাড হয়ে এখানে একটা ক্যাটায়ন হতে পারে, অথবা আরেকটা সম্ভাবনা আমাদের কি আছে, CH2 ডবল বন্ড C, এখানে CH3, এই এখানে হাইড্রোজেন অ্যাড হয়ে গিয়ে এখানে একটা ক্যাটায়ন তৈরি হতে পারে। দুটো সম্ভাবনা আছে। এছাড়া আরো একটা সম্ভাবনার জায়গা কি, যদি এই ডবল বন্ডটায় রিয়াকশন হয়, কিরকম কিরকম এই ডবল বন্ডটায় যদি রিয়াকশনটা হয় কিরকম হবে? ধর মনে কর হাইড্রোজেনটা এই কার্বনে অ্যাড হয়েছে, কার্বন এইখানে পজিটিভ চার্জ, এই এই এইটা একটা সম্ভাবনা রয়েছে। আবার যদি এইখানে মানে এইখানে হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়, মানে আমাদের একটা সম্ভাবনা কি, CH2 C, CH3, এইখানে হাইড্রোজেন অ্যাড হলো, এইখানে হাইড্রোজেন অ্যাড হলো, এটা পজিটিভ। তোকে যদি জিজ্ঞেস করা হয় যে এতগুলো কার্বোক্যাটায়নের মধ্যে সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা, সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়ন কোনটা এই চারটের মধ্যে, বল জয়দীপ বল। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, সহজ উত্তর দে। 3 নম্বর। কেন? তার কারণ এটাতে রেজোনেন্স আছে, হাইপার কনজুগেশন করার মতন 6টা আছে। কি বললাম বোঝা গেল? এটাতে রেজোনেন্স আছে, হাইপার কনজুগেশন করার মতন 3টে হাইড্রোজেন। এটাতে শুধু হাইপার কনজুগেশন, নো রেজোনেন্স। এটাতে
শুধু হাইপার কনজুগেশন নো রেজোনেন্স, তাহলে রেজোনেন্স অনেক বেশি স্টেবিলিটি দেয়। এটা হতে পারতো অথবা এটা। এবার এদের দুজনের মধ্যে লড়াই হলে দেখা যাচ্ছে এ জিতে গেল। সব স্বাভাবিকভাবে একটাই যদি এইচবিআর থাকে, ও সব প্রথমে তো সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়নটা বানাবে, তারপরে তো ব্রোমিনকে অ্যাটাক করতে দেবে। সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়ন হয়ে গেল এ। কারণ বুঝতে পারছিস তো, পজিটিভ চার্জ সিগমা বন্ড পাই বন্ড, তার মানে এখানে একটা রেজোনেন্স আছে। আলফা হাইড্রোজেন এদিকে তিনটে, আলফা হাইড্রোজেন এদিকে তিনটে, টোটাল 6টা আলফা হাইড্রোজেন, তাহলে হাইয়েস্ট স্টেবিলিটি অ্যামং দি কার্বোক্যাটায়নস। তাহলে এ এবার কি করবে, ব্রোমিন যে সবচেয়ে স্টেবল তার কাছেই যাবে, স্টেবিলিটি না থাকলে কেউ আসবে না কাছে। এবারে অটোমেটিক্যালি এখানে ব্রোমিন চলে আসলো, তাহলে আমরা যে প্রোডাক্ট পেলাম সেই প্রোডাক্টটা কি, CH3 সি CH3 ডবল বন্ড CH2, এখানে চলে আসলো বিআর। তাহলে আমাদের উত্তর কি হবে, অপশন বি। ঠিক আছে, বোঝা গেছে সবার? একটা ইকুইভ্যালেন্ট দেওয়া হয়েছে, তাই যে কোনো একটা ডবল বন্ডেই এইচবিআর অ্যাড হবে। এবং ডবল বন্ড প্রথমত তুই যদি এমনি এত কিছু না গিয়ে তুই তো মার্কনিকভ রুল ধরিস, মার্কনিকভ রুল ধরলে তুই বলতেই পারবি, বাট তার জন্য তোকে কার্বোকার্বন স্টেবিলিটি গুলো মাথায় চিন্তা করতে হবে। তো মাথায় অত চিন্তা না করে তুই যদি ঝটপট একটু লিখে নিস, তাহলে ব্যাপারটা একটু তাড়াতাড়ি ক্লিয়ার। আমি কি বলতে চেয়েছি, আমার কথা ক্লিয়ার রোহিত? সত্যি? আচ্ছা, নেক্সট। এবারে এই প্রশ্নটা, এখানে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি ওরিয়েন্টেড একটা জায়গা দেওয়া আছে, যেহেতু SN1 রিয়াকশন বলেছে। আর SN1 রিয়াকশনের ক্ষেত্রে আমরা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দেখি, প্রথমত ওইগুলোতে ব্রোমিনটা লেখা নেই, ব্রোমিনটা লেখা নেই। আমি ধরে নিচ্ছি ব্রোমিন এই জায়গাগুলোতে আছে, আমি ধরে বসিয়ে নিচ্ছি যে ব্রোমিন এই জায়গাগুলোতেই আছে, এবং এটা ধরেই আমরা এক্সপ্লেনেশনটায় যাচ্ছি। তো ভালো করে দেখ, প্রথমে যদি এখান থেকে ব্রোমিন বেরিয়ে যায়, তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এই কার্বোক্যাটায়ন হচ্ছে এইটা, এবং এটা কত ডিগ্রি। এখানে যদি ব্রোমিন বেরিয়ে যায়, তাহলে যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটা হচ্ছে এইটা, এই এখানে একটা কিছু আছে। আর এখানে যদি বেরিয়ে যায়, এই। এবার তাহলে যে কার্বোক্যাটায়নটা সবচেয়ে বেশি স্টেবল সে আগে SN1 এ যাবে, আর যে কার্বোক্যাটায়নটা সবচেয়ে কম স্টেবল সে দেরিতে SN1 এ যাবে। এবার জয়দীপ এক্সপেক্ট কর, তুই ভালো প্রশ্ন চাইছিস, এটা ভালো প্রশ্ন। তারপর তুই যে কোনো রুল দিয়ে ব্যাখ্যা কর, আমি করবো না, তুই করবি, তুই করবি, আমি শুনবো। Not plan. কোনটা? এখানে কিন্তু ব্রিজে, এই জায়গায় কিন্তু ব্রিজে এইরকম একটা পার্ট রয়েছে, মানে মানে এই ব্রিজটা কিন্তু এরকম, মানে আমার আঁকাটা দেখে ভুল বুঝো না। এই রয়েছে, এই রয়েছে, এই রয়েছে। আর পাশেরটাতে কিরকম রয়েছে, পাশেরটাতে রয়েছে এই রিংটা, এই এই মানে এখানে ব্রিজে একটাই কার্বন, কিন্তু এখানে ব্রিজে রয়েছে দুটো কার্বন, এটা বলতে চাই। আর জয়দীপ বলছে যে ব্রিজে নাম্বার অফ কার্বন যদি বেশি হয় তাহলে কি হবে, সেটাও এক্সপ্লেন করতে অস্বস্তি হচ্ছে। প্রথমত একটা কথা একেবারে সিম্পল, স্পষ্ট, যে এদের তিনজনের মধ্যে সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে এইটা। কারণ কার্বোক্যাটায়নের ক্ষেত্রে প্ল্যানারিটির একটা ব্যাপার তো রয়েছেই, আর এই মলিকিউল গুলোর ক্ষেত্রে ব্রিজ বন্ড থাকার জন্য এদের যে হাইপার কনজুগেশন সেটা রেস্ট্রিক্টেড, হাইপার কনজুগেশনটা রেস্ট্রিক্টেড, হাইপার কনজুগেশন একটা রেস্ট্রিকশন আছে। এবারে তাহলে আমাকে বল যে কম্পারেটিভ সবচেয়ে স্টেবল তো হলো এ, তার মানে অপশন বি আর অপশন ডি এর মধ্যে একটা জায়গা হবে। তুই বলছিস অপশন ডি, কেন? কোনটা? এটাও তো নন প্ল্যানার। দেবজিৎ বল অপশন, কেন?
এটাও তো নন প্ল্যানার, এটা তো প্ল্যানার না, এখানে তো পাই বন্ড নেই কিছু, এটা 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 যদি নন প্ল্যানার হয় এটাও তো নন প্ল্যানার। কিরকম? কেন? অ্যাঙ্গেল স্টেনের এখানে তো কোনো গল্প পাচ্ছি না। কোনটা? কি স্ট্রাকচার? সহজ ভাষায় বলে একটু, যেটা সবাই সবাই নেবে। এক্স্যাক্টলি, ওটা বাইসাইক্লিক কম্পাউন্ড আছে। এদের তিনজনের মধ্যে সবচেয়ে স্টেবল এ আর সবচেয়ে আনস্টেবল হচ্ছে A। ব্রিজে নাম্বার অফ কার্বনটা ব্যাপার নয়, তুই একটা জিনিস দেখ, ওখানে মাঝে যে কার্বনটা আছে সে কিন্তু প্রথম রিংটার দুটো কার্বনের সাথে কানেক্টেড। মানে এই যে পজিটিভলি কার্বনের সঙ্গে এখানে যে কার্বনটা রয়েছে, এই কার্বনটা কিন্তু রিংটাকে দুটো এন্ড থেকে জুড়ে রেখেছে। কিন্তু এখানে পজিটিভলি কার্বনের সঙ্গে যে কার্বনটা রয়েছে সে কিন্তু রিংকে দুটো এন্ডে জুড়েনি, তার আবার একটা হেল্পিং হ্যান্ড আছে, তারপরে রিং জুড়েছে। সবচেয়ে আনস্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে এইটা, সবচেয়ে স্টেবল কার্বোক্যাটায়ন হচ্ছে এইটা, এন্ড অ্যাকর্ডিং টু দ্যাট অপশন ডি উইল বি দি। এর ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু আছে, এর ব্যাকগ্রাউন্ডে আরো অনেক কিছু আছে যেগুলোকে ভেঙে বলা যায়, কিন্তু সেটা বলা এই মুহূর্তে এবং না বলা দুটো একই ব্যাপার। স্বাভাবিকভাবে এটা মাথায় রাখ যে এই ধরনের কেসে কিন্তু হাইপার কনজুগেশনে আলফা হাইড্রোজেন কাউন্ট করলে হবে না, কারণ এগুলো বাইসাইক্লিক টাইপের কম্পাউন্ড। এই ধরনের ক্ষেত্রে কিন্তু হাইপার কনজুগেশনটা রেস্ট্রিক্টেড, বিকজ এই কার্বনটা ব্রিজ হেড কার্বন, ব্রিজ বন্ডেড কার্বন, ওর ক্ষেত্রে হাইপার কনজুগেশন রেস্ট্রিক্টেড বিকজ ওর রেসপন্সিবিলিটি অনেকটা বেশি কম্পারেটিভলি, সো হাইপার কনজুগেশনে যাবে না। কারণ হাইপার কনজুগেশনে যাওয়া মানেই তো একটা রেজোনেন্স, আর রেজোনেন্স মানে কি? রেজোনেন্স মানে হচ্ছে প্ল্যানারিটির ব্যাপার। এই মলিকিউল হাজার চেষ্টা করলেও প্ল্যানার হতে পারবে না। কি বললাম বোঝা গেছে? এবার এটা এটা মনে হয় আগের কোন একটা পেজে ছিল, যদি তোর আগের দিনের ক্লাস দেখে থাকিস। এই জায়গা থেকে যদি এটাকে আমরা করি তাহলে আমাদের কি হবে? এদিকে CH3, এদিকে H, ওপরে রয়েছে CH, CH3, CH3, আর এখানে রয়েছে কি Br। তাহলে এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ, এটা 3 নম্বর গ্রুপ। প্রথমত এই কার্বনটার যদি আমি করি, এটা কি হবে? 1 2 2 2 3 রোটেশন ক্লকওয়াইজ, কিন্তু 4 নম্বর গ্রুপটা হরাইজন্টাল আছে, তাহলে এস হয়ে যাবে। এবার এস যদি হয় তাহলে অটোমেটিক্যালি তুই এখান থেকে লং চেনের নাম্বারিং কর 1 2 3 4, 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, এস 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, অপশন সি। এস কেন এস হলো বোঝা গেছে তো? আর বাকিটা আইইউপিএসি নাম, লং চেন 1 2 3 4। ব্রোমিনটাকে আগে লিখবো অ্যালফাবেটিক্যালি, ব্রোমিন আগে আসে, আজ থেকে বহুত দিনের আগের কথা পড়ানো হয়েছিল। 2 ব্রোমো 3 মিথাইল বিউটেন, বোঝা গেল? তুই সোমবারে পরীক্ষা দিতে এসেছিলি? হ্যাঁ, কেন? ফোর্থ সেমিস্টারে আসবি না, মানে থার্ড সেমিস্টারে শেষ করবি তাই তো? তা তোর ঘুম থেকে উঠতে, মানে ধর এইচএস পরীক্ষার দিন তোর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল, কি করবি? শোন, আমি তো অনেকজনকে দেখছি, তার মানে ব্যাপারটা কিন্তু এরকম নয় যে আমার মাথায় কিছু নেই। আমি একা একা কিন্তু পুরো ব্যাপারটা হ্যান্ডেল করছি, আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নেই। তবে এই সমস্ত ব্যাপারগুলো বন্ধ করে দে। কারণ আমি খারাপ ব্যবহার করলে শুনতে খারাপ লাগবে, দেখতে খারাপ লাগবে, আমার কিছু যাবে আসবে না, কারণ আমার কাছে এই জায়গাটা অনেক আগে। পরীক্ষা দিতে যদি আসতে হয় তো আয়। আর তুই আয়ুষ আসিসনি কেন? কি শরীর খারাপ ছিল? তোর আবার কি শরীর খারাপ হলো? তার জন্য আসতে পারলি না? আচ্ছা, এটা এটাতে কি প্রোডাক্ট হবে? হ্যাঁ, অপশন বি, এইটা। কেন? কি তৈরি হবে?
আমাকে মেজরটা লিখতে হবে, উপরে প্রশ্নে মেজর মেনশন করা আছে। কিভাবে? ওসি মাইনাস আই দিয়ে স্টেবল হতে হলে তো মেটা পজিশনে নেগেটিভ চার্জ বেশি স্টেবল। হ্যাঁ, এখানে কি রিয়াকশন হবে আগে আমাকে বলতো। এটা কি রিয়াকশন? নিউক্লিওফিলিক রিয়াকশন না ইলেকট্রোফিলিক রিয়াকশন? এটা কিন্তু নিউক্লিওফিলিক রিয়াকশন। মানে এখানে সোডিয়াম অ্যামাইড আছে, মানে Na প্লাস Na প্লাস আর NH2 মাইনাস। এবার বল, হ্যাঁ প্রোডাক্ট কি হবে? মেজর বি, শিওর? আমি তাহলে একটু মেকানিজমে যাই, দেখা যাক ব্যাপারটা কিরকম হয়। যদি খুব সিম্পলি চিন্তা করি, ধর মনে কর OCH3 আছে এবং প্যারা পজিশনে ক্লোরিন আছে, এর সঙ্গে মেকানিজম না বললেও হবে, এর সঙ্গে NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া, NaNH2 আর লিকুইড অ্যামোনিয়া। এবারে এই যে OCH3 গ্রুপ, এই OCH3 গ্রুপের দুটো এফেক্ট আছে, একটা হচ্ছে প্লাস এম আর একটা হচ্ছে মাইনাস আই। প্লাস এমটা অর্থতে আছে, প্যারাতে আছে, আর মাইনাস আইটা অর্থতে আছে, মেটাতে আছে, প্যারাতে আছে। প্রথমত যদি ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের গল্প হয়, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের যদি গল্প হয়, তাহলে এই OCH3 গ্রুপ কিন্তু অর্থ প্যারা ওরিয়েন্টেড। আর নিউক্লিওফিলিক সাবস্টিটিউশনের গল্প যদি হয়, তাহলে এই OCH3 হচ্ছে মেটা ওরিয়েন্টেড। তুই মানে যদি তোরা ক্লোরিনটাকে কনসিডার করে বলছিস, আর ক্লোরিনটাকে বাদ দিয়ে শুধু অ্যানিসোলের কথা বলছিস? ক্লোরিনটাকে কনসিডার করলে কিভাবে মেটা পজিশনে যাবে? হুম হুম কিভাবে তুলবে? হুম 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 বেনজাইনটা ধর তৈরি হলো, তোর কথা অনুযায়ী যাই, ধরে নে আমি এটা দিলাম OCH3, এটা Cl, এই পাশ যে কোনো এক পাশ এটা নিলাম। এবার NaNH2 অ্যাকচুয়ালি কি দেবে? NaNH2 অ্যাকচুয়ালি দেবে, এটা খুব একটা চাপ নেওয়ার নেই বাকিদের, মানে আমি ওদের সঙ্গে একটু আলোচনায় যাচ্ছি, বিকজ ওরা ভালো প্রশ্ন খুঁজছিল, তো তাই ওদের সঙ্গে একটু ডিসকাশনে যাচ্ছি। চাপ নেওয়ার কোনো ব্যাপার নেই, প্রোডাক্ট 2 সেকেন্ডে বলে দেওয়া যায়, বাট ওদের সঙ্গে আগে ডিসকাশনটা একটু কমপ্লিট করি। তোরাও দেখ ব্যাপারটা কি হচ্ছে, খুব একটা খারাপ জিনিস নয় এটা। প্রথমত এটা বেস, এ প্রোটন তুলতে চাইবে। এবার প্রোটন সেখান থেকেই তোলা যায় যদি প্রোটন বেরোনোর পর যে কনজুগেট বেসটা তৈরি হচ্ছে, সেই কনজুগেট বেসটা স্টেবল। এবারে ব্যাপারটা হচ্ছে প্রোটন যেখান থেকে আমি তুলবো সেখানে কিন্তু নেগেটিভ চার্জ তৈরি হবে। প্রোটন যেখান থেকে আমি তুলবো সেখানে কিন্তু নেগেটিভ চার্জ তৈরি হবে, ঠিক তো? আর নেগেটিভ চার্জ OCH3 কিন্তু কখনো অর্থপ্যারা পজিশন গুলোতে করতে দেবে না। কেন করতে দেবে না? বিকজ ও ডোনেটিং গ্রুপ, ও নিজের চরিত্র অনুযায়ী অর্থপ্যারা পজিশনে নেগেটিভ চার্জ অলরেডি তৈরি করে। সেখানে আবার যদি নেগেটিভ চার্জ তৈরি করার ব্যাপার থাকে, ও কিন্তু করতে দেবে না, কারণ ও তো ওই জায়গাগুলোতে এমনি বাড়িয়ে রেখেছে। তো অটোমেটিক্যালি NH2 এসে কি করবে, এখান থেকেই প্রোটনটাকে তুলে নিল। তো তুলে নেওয়ার পর যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই রকম টাইপের একটা ঘটনা, এখানে মাইনাস, এখানে OCH,
এবারে বেনজাইন তৈরি হতে গেলে এইটা এখানে এসে ক্লোরিনটাকে বেরোতে হবে, তাই বলছিস। এবার যখন বেনজাইন তৈরি হলো তখন এইরকম একটা প্রোডাক্ট হলো, এই এটাকে বেনজাইন বলা হয়, যেহেতু একটা বন্ডে ট্রিপল বন্ড আছে। নর্মাল বেনজিন যেহেতু ট্রিপল বন্ড হয়ে যাচ্ছে তাই বেনজাইন। এর স্টেবিলিটি কি, কতটা স্টেবল, ওই প্রসঙ্গে এখন আমি যাচ্ছি না, সেটা আমাদের এখানকার আলোচ্য বিষয় না। লিনিয়ার হওয়ার কথা, লিনিয়ার নেই, বন্ড অ্যাঙ্গেল 180 হওয়ার কথা, সেটা সেসব প্রসঙ্গে আমি যাচ্ছি না। বাট এই যে বেনজাইনটা তৈরি হলো, এবার এই বেনজাইনটা ফার্দার রিঅ্যাক্ট করবে কার সাথে, NH2 মাইনাসের সাথে। এবার এই বেনজাইনটা যখনই NH2 মাইনাসের সাথে রিঅ্যাক্ট করবে, যেহেতু এই দুটো কার্বনের কন্ডিশন একই, NH2 মাইনাসটা কিন্তু দুটো পজিশনেই যেতে পারে। NH2 মাইনাসটা এক্ষেত্রে দুটো পজিশনেই যেতে পারে। এবারে ব্যাপারটা হচ্ছে, ওরা বলছে মেটাটা মেজর। ওরা যে কারণে মেটাটা মেজর বলছে, তার কারণটা হচ্ছে যে অর্থ এবং প্যারা পজিশনটা তো অলরেডি ইলেকট্রন রিচ, কিন্তু মেটা পজিশনটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট। অর্থ প্যারা পজিশনটা ইলেকট্রন রিচ কেন? অর্থ প্যারা পজিশনটা ইলেকট্রন রিচ বিকজ OCH3 গ্রুপটা ইলেকট্রন ডোনেট করেছে, তাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এখনো কি অর্থ মানে এখন কি প্যারা পজিশন ইলেকট্রন রিচ, নাকি মেটা পজিশন আর প্যারা পজিশনের ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন ইকুয়াল? তুই যে কথাটা বলেছিস সেটা কিন্তু আমি অস্বীকার করছি না, যে অর্থ এবং প্যারা পজিশন ইলেকট্রন রিচ। ওয়াই? বিকজ ও তো ইলেকট্রন ঠেলে দেয় বেনজিন রিং এর দিকে, তার ফলে অর্থ পজিশন আর প্যারা পজিশন ইলেকট্রন ডেনসিটি বেড়ে যায়। সেটা বেনজিনের ক্ষেত্রে। বাট বেনজাইনের ক্ষেত্রে যখন ও বেনজাইন হয়ে গেছে, তখন এই কার্বনটার হাইব্রিডাইজেশন sp, এই কার্বনটার হাইব্রিডাইজেশন sp, s ক্যারেক্টার 50%, s ক্যারেক্টার 50%। তাহলে এবারে রেজোনেন্সটা কি আর কন্টিনিউ হবে? তাহলে কি করে অর্থ পজিশনটা ইলেকট্রন রিচ হচ্ছে? এখানে তো প্রথমত আর এই ও যদি এদিকে ঠেলেও, এটা এদিকে ঘুরে, এখান থেকে তার কিছু করার জায়গা নেই, এরপরে রেজোনেন্স এগোবে না। তাহলে স্ট্রাকচার লিনিয়ারিটি না হলেও ওই টাইপের ডাইইন তৈরি করতে পারবে না, অ্যাডজাসেন্ট ডাইইন। প্যারা প্রোডাক্টটাই মেজর প্রোডাক্ট। সেই জন্যই তো রিঅ্যাক্টিভ। এবার তুই তুই যেটা বলছিস যে প্যারা পজিশনটা ইলেকট্রন রিচ, মেনে নিচ্ছি, অসুবিধা নেই। কিন্তু প্যারা পজিশন ইলেকট্রন রিচ হয় বেনজিন সিস্টেমে। বেনজাইন সিস্টেমে কি করে হচ্ছে? বেনজাইন সিস্টেমে তো OCH3 ইলেকট্রন ডেনসিটি আসবে না, তো প্যারাও আসবে কি? আসতে হলে তোকে রেজোনেন্সে আসতে হবে, কিন্তু এখানে রেজোনেন্সে যদি আসে, ও তো লিনিয়ারিটি মেনটেন না করতে পারার জন্য হবে না। তো অতএব বাকিদের জন্য আমি বলছি, এই রিয়াকশনটার ক্ষেত্রে খুব সিম্পল যাও, এখানে ওরা যেটা বলেছে অর্থ প্রোডাক্ট মেটা প্রোডাক্ট দুটোই হবে, দুটোই সম্ভাব্য প্রোডাক্ট। এবং যেহেতু নিউক্লিওফিলিক, যেহেতু রিয়াকশনটা নিউক্লিওফিলিক, আমি কি বললাম, এই যে আমরা কোনো একটা ফাংশনাল গ্রুপকে বলি না যে অর্থ প্যারা ওরিয়েন্টিং, এগুলো সব কিন্তু ইলেকট্রোফিলিক বিক্রিয়ার সাপেক্ষে বলি। আমরা বলি না মেটা ওরিয়েন্টিং, এগুলো কিন্তু সব ইলেকট্রোফিলিক বিক্রিয়ার সাপেক্ষে বলি। ধরে নে কোনো একটা গ্রুপ অর্থ প্যারা ওরিয়েন্টিং, সে ইলেকট্রোফিলিক বিক্রিয়ার সাপেক্ষে অর্থ প্যারা ওরিয়েন্টিং, কিন্তু যখনই নিউক্লিওফিলিক বিক্রিয়া করব, ওই গ্রুপটাই কিন্তু মেটা ওরিয়েন্টিং গ্রুপ হয়ে যাবে, ওই গ্রুপটাই কিন্তু মেটা ওরিয়েন্টিং গ্রুপ হয়ে যাবে। আবার ধর কোন একটা গ্রুপকে আমি তোকে বলেছি যে NO2 গ্রুপ, NO2 গ্রুপ মেটা ওরিয়েন্টিং গ্রুপ। আর মেটা ওরিয়েন্টিং গ্রুপ কি বিক্রিয়ার সাপেক্ষে বলা হয়? ইলেকট্রোফিলিক বিক্রিয়ার সাপেক্ষে। কিন্তু যখনই আমি NO2 কে নিউক্লিওফিলিক বিক্রিয়ায় ফেলবো, তখন ওই কিন্তু আবার অর্থ প্যারা ওরিয়েন্টিং হয়ে যাবে। তবে জেনারেলি বেনজিন সিস্টেমের ক্ষেত্রে আমরা গ্রুপগুলোকে এই যে অর্থ প্যারা ওরিয়েন্টিং বা মেটা ওরিয়েন্টিং হিসাবে বিবেচনা করি, এই বিবেচনাটা কিন্তু ইলেকট্রোফিলিক বিক্রিয়ার রেসপেক্টে করা হয়, নিউক্লিওফিলিক বিক্রিয়ার রেসপেক্টে নয়। এবং এক্ষেত্রে এরকম বেনজাইন হওয়ার পর NH2 গ্রুপটা এখানে এবং এখানে দুটো জায়গাতেই আসতে পারে, এখানে এবং এখানে দুটো জায়গাতেই আসতে পারে। এবার NH2 গ্রুপটা আসতে হলে স্বাভাবিকভাবেই কি হবে, যে একটা হাইড্রোজেন মানে একটা প্রোটোনেশন এখানে হওয়া জরুরি, একটা প্রোটোনেশন এখানে হওয়া জরুরি, একটা প্রোটন এখানে পেতে হবে, যে প্রোটোনেশনের কাজটা করবে হচ্ছে অ্যামোনিয়া। ঠিক আছে? তো প্রোটোনেশন হতে হলে আমাকে অটোমেটিক্যালি যে সাইডটায় প্রোটোনেশন হচ্ছে সেই সাইডে নেগেটিভ চার্জ জেনারেট করতে হবে। এবার তাহলে তুই আমাকে বল, নেগেটিভ চার্জটা কোন সাইডে ইজিলি জেনারেট করবে, প্যারাতে, মানে প্যারাতে না মেটাতে?
মেটাতে। না, ধর এখানে এবার যে ঘটনাটা ঘটবে, NH2 গ্রুপ আসবে, NH2 গ্রুপ আসবে, আসার পর NH2 গ্রুপ যখন আসবে, ও যদি এখানে জোড়ে তাহলে এই সাইডে প্রোটনেশন দরকার, আর ও যদি এখানে জোড়ে তাহলে এই সাইডে প্রোটনেশন দরকার। যেখানে প্রোটন অ্যাড করার প্রয়োজন সেখানে একটা নেগেটিভ চার্জ আসতে হবে। এবার নেগেটিভ চার্জটা যদি প্যারা পজিশনে আসে তাহলে ওই ইলেকট্রন রিচ সেন্টারে চলে আসবে, আর যদি মেটা পজিশনে আসে তাহলে ইলেকট্রন ডেফিসিয়েন্ট সেন্টারে চলে আসবে। কোন সেন্টারে নেগেটিভ চার্জটা অ্যাকসেপ্টেবল? ডেফিসিয়েন্ট সেন্টারে। মেটাতে প্রোটনেশনটা ইজি হবে প্যারার অপেক্ষা। দ্যাট ইজ ওই প্যারা প্রোডাক্ট উইল বি দি মেজর প্রোডাক্ট। এবার বাকিদের রেসপেক্টে বলি, এসবগুলো ভুলে যা। বাকিদের রেসপেক্টে তোদেরকে বলি, এখানকার ক্লোরিন আর এখানকার সোডিয়াম, NaCl বেরিয়ে গেল, NH2 টা এই পজিশনে ঢুকলো। এটা হচ্ছে সিম্পল, এটা মনে রাখার। ঠিক আছে, তো আমাদের এখানে প্রোডাক্ট হবে হচ্ছে এটা মেজর প্রোডাক্ট, এটাও হবে, মাইনর হবে, বাট এটা মেজর প্রোডাক্ট। ঠিক আছে, বাকি কথাবার্তা পরে হবে। নেক্সট, এবারে এটাও যেমন একটা ভালো প্রশ্ন, এই পেজটাতে বেশ কয়েকটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন দিয়েছে। এখানে বলেছে S2 মিথাইল 1 বিউটানল। S2 মিথাইল 1 বিউটানল মানে কি? এরকম আমি একটা কথার কথা বলি, CH3, আচ্ছা 2 মিথাইল 1 বিউটানল, তো 2 মিথাইল 1 বিউটানল মানে হচ্ছে এইটা, এটা হচ্ছে 2 মিথাইল 1 বিউটানল। বলছে S2 মিথাইল 1 বিউটানলকে HCl সহযোগে উত্তপ্ত করলে S1 ক্লোরো 2 মিথাইল বিউটানল তৈরি হয়। তার মানে যখনই আমি একে HCl দিয়ে ট্রিট করব, আমার পরিবর্তন কি হবে? OH এর জায়গায় Cl চলে আসবে। এটা আমার এখানকার আলোচ্য বিষয় না, এটা তো সবাই জানে। কিন্তু তোমাকে যেটা দেখতে হবে, বিক্রিয়ার আগেও ও S ছিল, বিক্রিয়ার পরেও ও S আছে। বিক্রিয়ার আগেও S ছিল, বিক্রিয়ার পরেও S আছে। তার মানে কি ইনভার্সন হয়নি? ইনভার্সন হলে এসটা কি হতো? আর হয়ে যেত। কিন্তু বিক্রিয়ার আগেও এস ছিল, বিক্রিয়ার পরেও এস আছে, তার মানে কি কোনো ইনভার্সন হয়নি। আর ইনভার্সন না হওয়ার অর্থ কি? কাইরাল কার্বনে হাত পড়েনি। কাইরাল কার্বনে যদি হাত পড়তো তাহলেই কিন্তু এসটা আর হয়ে যেত, আরটা এস হয়ে যেত। সেকেন্ড কথায় বলেছে, সাধারণত কোনো বিক্রিয়ায় কাইরাল কেন্দ্রের সঙ্গে যুক্ত বন্ধন না ভাঙলে রিটেনশন অফ কনফিগারেশন হয়। তার মানে বিবৃতি যেটা বি বলেছে সেটা বিবৃতি এ কে সাপোর্ট করছে। অপশন বি উইল বি দি কারেক্ট অ্যান্সার। বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ। কোনটায়? হ্যাঁ, বাট এটা তো কোনটায় কাইরাল সেন্টার হয়নি? না না, এইটা রেসপেক্ট হবে তো, S2 আছে তো, 2 নম্বর কার্বনটা কাইরাল, এই কার্বনটা কাইরাল, এই কার্বনটা কাইরাল। হ্যাঁ, সাবস্টিটিউশন হচ্ছে এখানে। তুই জটিল ভাবে ভাবিস না, বিফোর রিয়াকশন এস ছিল, আফটার রিয়াকশন এস আছে। কেন এটা আছে? বিকজ কাইরাল কার্বনটা ইনট্যাক্ট। রিঅ্যাকট্যান্টেও কাইরাল কার্বন যা ছিল তাই আছে, প্রোডাক্টেও কাইরাল। তাহলে কাইরাল কার্বনের কোনো বন্ড যদি না ভাঙে, কনফিগারেশন পাল্টাবে না, এটা বলতে চাই। এখানে তো কাইরাল কার্বন এটা, আর পরেরটা তো নিশ্চয়ই কাইরাল কার্বন এটাই হবে। তাহলে কাইরাল কার্বনের সঙ্গে তো কিছু হয়নি, তার পাশের কার্বনে হয়েছে, তাই জন্য এসটা এসি আছে, আরটা আরই থাকবে। এটাই নিচের লাইনে বলা আছে, সাধারণত কোনো বিক্রিয়ায় কাইরাল কার্বনের যুক্ত কোনো বন্ধন না ভাঙলে, ভাঙেনি তো এখানে, কনফিগারেশন রিটেনশন হয়, যা ছিল তাই আছে। কারণ আর এসটা তো হয়েছে ওই কার্বনের রেসপেক্টে, ওই কার্বন তো বিক্রিয়ায় যায়নি। আর এসটা হবে কোন কার্বনের রেসপেক্টে? এখানে এই কার্বনের রেসপেক্টে। ওর মধ্যে তো কোনো বিক্রিয়া হয়নি, বিক্রিয়া তো হয়েছে পাশের কার্বন। তাহলে আর এসটা পাল্টাবে কেন? যা ছিল তাই থাকবে। বোঝা গেল? ক্লিয়ার আমার কথা? নেক্সট, এবারে এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে, এটা সিএল হবে। এবারে আমাকে বল, এদের মধ্যে কোনটা ইজিলি SN1 বিক্রিয়া করবে? SN2 বলেছে। SN2 যদি হয় তাহলে এখানে সি হবে। হ্যাঁ, এতে কোন কার্বনে হবে? হ্যাঁ, ওটা স্টেরিক হিন্ডারেন্স আর এটা স্টেরিক হিন্ডারেন্স, কোনটা স্টেরিক হিন্ডারেন্স বেশি? সি হবে। জটিল ভাবে ভাবছিস তুই সবকিছু। নিওপেন্টাইল অ্যালকোহল HBr এর সঙ্গে বিক্রিয়ায় উৎপন্ন করে নিওপেন্টাইল অ্যালকোহল। নিওপেন্টাইল অ্যালকোহল মানে কি? নিওপেন্টাইল অ্যালকোহল মানে CH3C, CH3, CH3,
CH2OH, এইটা হলো নিওপেন্টাইল অ্যালকোহল। এবার এটা যদি HBr এর সঙ্গে রিয়াকশন করে, পাতি রিয়াকশনে যদি যাই, তাহলে OH এর জায়গায় কি হবে, Br চলে আসবে, তাই তো? OH এর জায়গায় যদি Br চলে আসে, OH এর জায়গায় Br চলে আসলে আমাদের প্রোডাক্ট কি হবে? আমাদের আমি ভুল করেছি। আচ্ছা, প্রথমে এখানে একটা মিথাইল শিফটিং হবে, বলছি, মুছে দিলাম। প্রথমে এখানে একটা মিথাইল শিফটিং হবে। কিরকম হবে রিয়াকশন দেখ, CH3 C CH2OH, ঠিক আছে, এটা অ্যালকোহল আছে, এবং মাথায় রাখবি OH কিন্তু ভালো লিভিং গ্রুপ নয়, OH কিন্তু খুব বাজে লিভিং গ্রুপ। OH ইজ আ ভেরি ব্যাড লিভিং গ্রুপ। লাস্ট বেঞ্চ, মনোযোগ দেওয়ার চেষ্টা কর। এটা আমার কাজ না, কিন্তু এটা তোদের কাজ, তোদের যেখানে আটকাবে সেটা আমার বলার কাজ। এবারে প্রথমে কি হবে, এই HBr এর প্রেজেন্সে এই যে OH গ্রুপ, ও প্রোটনেটেড হবে, মানে একটা প্রোটন নেবে। যখনই ও প্রোটন নিল তখন কি ঘটনা ঘটবে, CH3 C CH3 CH3 CH2 OH2, ও এর মাথায় প্লাস। এবারে জল হয়ে গেল, ও বেটার লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল। যখন ও বেটার লিভিং গ্রুপে কনভার্ট হয়ে গেল, ও বেরিয়ে চলে যাবে। এবার ও বেরিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কি হবে, এরকম একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে। তো এটা কত ডিগ্রি কার্বোক্যাটায়ন? 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, ভেরি আনস্টেবল, কারণ ওর কাছে কোনো আলফা হাইড্রোজেন নেই, রেজোনেন্সেরও কোনো জায়গা নেই। এবার কি হবে, একটা মিথাইল এখান থেকে শিফট করে এই কার্বনে আসবে, এটাকে মিথাইল শিফটিং বলে। মিথাইল শিফটিং হলে আমাদের যে কার্বোক্যাটায়নটা তৈরি হলো, সেই কার্বোক্যাটায়নটা কিরকম কার্বোক্যাটায়ন হলো, কত ডিগ্রি কার্বোক্যাটায়ন হলো, এইখানে পজিটিভ চার্জ তৈরি হয়ে যাবে, যেহেতু মিথাইল চলে গেছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়ে গেল, স্টেবিলিটি বেড়ে গেল। এবারে কি হবে, এবারে Br মাইনাস, Br মাইনাসটা কি এখানে ধাক্কা দেবে, দিয়ে আমাদের প্রোডাক্ট হবে কি CH3 CCH3 CH2 CH3, এখানে Br, তাহলে এটার নাম কি হবে, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, 2 ব্রোমো 2 মিথাইল বিউটেন, ঠিক আছে, কাইন্ড অফ। প্রথমত OH কে সরানো খুব ডিফিকাল্ট, কারণ OH ইজ এ ভেরি ব্যাড লিভিং গ্রুপ। OH গ্রুপ কার্বনের সঙ্গে থাকলে তাকে সরানো খুব ডিফিকাল্ট, ওটা কিন্তু ভালো, মানে ভালো লিভিং গ্রুপ নয়, ব্যাড লিভিং গ্রুপ। OH সহজে ওইভাবে সরানো যায় না। OH কে সরাতে হলে প্রোটনেটেড করে নিয়ে, মানে OH কে আগে OH2 করে নিয়ে তারপরেই তাড়াতে হয়, OH কে ডিরেক্ট তাড়ানো যায় না। যাই হোক, এবার এটা এখানে যেমন, যেহেতু ম্যাগনেসিয়াম এক্সেস নেই, ম্যাগনেসিয়াম এক্সেস থাকলে দুটোতেই রিয়াকশন হতো। আমি নর্মাল সিম্পলি যাই, যদি ম্যাগনেসিয়াম এক্সেস থাকতো, দুটো সম্ভাবনা আছে, খুব কনফিউজিং প্রশ্ন এটা। যেহেতু ম্যাগনেসিয়াম এক্সেস দেওয়া নেই, এক্সেস থাকলে এক রকমের ব্যাপার হতো। এবার এর সঙ্গে প্রথমে যদি ম্যাগনেসিয়ামকে দেওয়া হয় এবং ফ্রি ছেড়ে দেওয়া হয়, একটাই ম্যাগনেসিয়াম রিয়াক্ট করো, তাহলে ও কার সাথে রিয়াক্ট করবে, আগে ব্রোমিনের সাথে, বিকজ কার্বন আর ব্রোমিনের সাইজ, ব্রোমিনটা বড়, তো সি আর বিআর এর বন্ড ভাঙবে তাড়াতাড়ি, তো ভেঙে গিয়ে ও কি করবে, প্রথমে এই মলিকিউলটা বানাবে। আমি জানি না বইতে এটার কি অপশন দেওয়া আছে। তাহলে প্রথমে কি হবে, এটা Cl হবে, এটা হবে MgBr, ব্রোমিনটাকে আগে সরাবে। এবার যখন আমি এর মধ্যে D2O দেব, তাহলে কি হবে, D2O মানে জল, ওখানে অ্যাক্টিভ হাইড্রোজেন থাকে, এখানে অ্যাক্টিভ ডিউটেরিয়াম আছে, তো কি হবে, ডিটাকে টেনে নেবে, স্বাভাবিকভাবে এই প্রোডাক্টটা হতে পারে, এবারে যদি না রিয়াকশন এখানে থামে, যদি রিয়াকশন এখানে থেমে যায়, তাহলে এটাই প্রোডাক্ট হবে। বইতে কি আছে, এটাই আছে, হ্যাঁ, তার মানে এটাই দিয়েছে, যেহেতু এক্সেস নেই। এবার যদি ম্যাগনেসিয়াম এক্সেস থাকতো, তাহলে কি হতো, যদি ম্যাগনেসিয়াম এক্সেস থাকতো, তখন কি হতো, ও আবার ক্লোরিন আবার ম্যাগনেসিয়ামের সাথে রিয়াক্ট করতো, কিন্তু এক্সেস কিন্তু প্রশ্নে লেখা নেই, সেই জন্য আমি একটু কনফিউজ হচ্ছিলাম যে কি হবে, MgCl। এবার আবার ও যদি ডিউটেরিয়ামের সাথে রিয়াক্ট করে, তখন এই জায়গাটাতেও ডি হয়ে যাবে, তাহলে আমাদের প্রোডাক্ট কি হবে, প্রোডাক্ট এইটা, এটা হবে,
যদি ম্যাগনেসিয়াম এক্সেস দেওয়া থাকে, কিন্তু প্রশ্নে তো ম্যাগনেসিয়াম এক্সেস লেখা নেই, তো আমি মিনিমাম ম্যাগনেসিয়াম ধরে এগোলাম, এইটাকে প্রোডাক্ট। ওইগুলো সব বেঞ্জিন রিং আছে না, ঠিক আছে, বুঝে গেল। পরেরটাই গেলাম। কোন যৌগটির আদ্র বিশ্লেষণ SN1 প্রক্রিয়া সহজে হয়? বল, তুই বল, এই রূপসা বল। SN1 এ কোনটা তাড়াতাড়ি পার্টিসিপেট করবে? ডি। ডি হচ্ছে ক্লোরোবেনজিন। ও SN1 SN2 কোনোটাই করে না। অপশন এ। অপশন সি হবে, বিকজ এটা বেনজাইল ক্লোরাইড আছে, আর বেনজাইল কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল হবে এদের মধ্যে। এটা তুই টার্সিয়ারি দেখে দাগিয়ে দিয়েছিস, ম্যাক্সিমাম লোকজন দাগাবে, কিন্তু 3 নম্বরটা পড়িসই নি, যেটা বেনজাইল। ভুলটা যেন না হয়। যাই হোক, C5H12 এর মনোব্রোমিনেশনে কতগুলো প্রোডাক্ট তৈরি হবে? সিও আইসোমার দিতে বারণ করেছে, মানে এনানসিওমার, ডায়াস্টেরিওমার এসব বাদ দিতে বলেছে। বল সৌম্যদীপ বল। C5H12 এই মলিকিউলটার নাম হচ্ছে পেন্টেন। তাহলে যদি মনোব্রোমিনেশন হয়, মনোব্রোমিনেশনে কতগুলো হতে পারে? স্টিরিও আইসোমার বাদ দিতে বলেছে, মানে সি ট্রান্স, সরি ভুল ভুল বললাম, এনানসিওমার, ডায়াস্টেরিওমার গুলোকে বাদ দিতে বলেছে। C5H12 মানে কি? CH3, CH2, 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 CH3। এবার এখানে মনোব্রোমিনেশন মানে একটাই ব্রোমিন তুমি নিতে পারবে। তাহলে তুমি যদি এখানে একটা ব্রোমিন নাও, তাহলে 1 ব্রোমোপেন্টেন, এখানে একটা ব্রোমিন নিলে 2 ব্রোমোপেন্টেন, এখানে একটা ব্রোমিন নিলে 3 ব্রোমোপেন্টেন, তাহলে কটা আইসোমার তুমি পেলে? 3টে আইসোমার। মানে এই স্ট্রাকচার থেকে 3টে আইসোমার। এবার পেন্টেনের তো তুমি, আচ্ছা যদি আমি এদিকে ব্রোমিন নিই, তো সেই 2 ব্রোমো পেয়ে যাবো, এদিকে নিলে সেই 1 ব্রোমো পেয়ে যাবো, তো আলাদা নেই, তাহলে 3টে হতে পারে, 1 ব্রোমো, 2 ব্রোমো, 3 ব্রোমো, আর এখান থেকে কিছু হচ্ছে না মনোব্রোমিনেশনে। এবার যদি আমি C5H12 এর এই আইসোমারটাকে নিই, C5H12 এর যদি আমি এই আইসোমারটাকে নিই, ভালো করে দেখ, এখানে যদি ব্রোমিন আসে একটা আইসোমার পাবে, এখানে যদি ব্রোমিন আসে একটা আইসোমার পাবে, এখানে যদি ব্রোমিন আসে একটা আইসোমার পাবে, এখানে যদি ব্রোমিন আসে আরো একটা আইসোমার পাবে, তাহলে টোটাল কত আইসোমার পেলি? 4 3 কত হলো? অপশন থাকলে এটা একটা সুবিধা, এখনো মেলেনি, তার মানে এখনো বাকি আছে। এবারে এই মলিকিউলটার আরো একটা আইসোমার আছে, সেই আইসোমারটা কি? নিওপেন্টেন। একটা আইসোপেন্টেন হলো, নরমাল পেন্টেন হলো, নিওপেন্টেন। এবার এখানে দেখ 4টে হাইড্রোজেন সমতুল্য, তুই যেখানেই ব্রোমিন দে না কেন একই পাবি। এখানে ব্রোমিন দিলে একটাই হবে, এখানে ব্রোমিন দিলে যা তাই হবে, এখানে, তাহলে এখান থেকে তুই কটা আইসোমার পেলি? তাহলে মনোব্রোমিনেশনের টোটাল কতগুলো আইসোমার হলো? বোঝা গেল? এইরকম কিছু স্পেসিফিক প্রশ্ন, এগুলো তুই ফর্মুলা টর্মুলা লাগিয়ে করতে গেলে গন্ডগোল হয়ে যাবে। ফর্মুলা মনে রাখা বা এগুলো তুই হাতে লিখে করে দেখবি, সবচেয়ে সহজ। মনোব্রোমিনেশন বলেছে মানে একটা ব্রোমিন দিতে হবে, আর অ্যালকেন বলেছে মানে সমস্ত আইসোমার গুলোকে নিতে হবে। কিছু প্রশ্ন আছে, জিজ্ঞেস করার আছে কিছু? এই মলিকিউলটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর জলীয় অ্যাসিটন যদি দেওয়া হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড আর জলীয় অ্যাসিটন, অ্যাসিটন হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার প্রোটিক না, পোলার অ্যাপ্রোটিক, তাহলে কি হবে? SN2 হবে। কোথাও কিন্তু SN2 বলা নেই। তুই বলতে পারিস যে এটা আমি কি করে বুঝবো যে SN1 হবে না SN2 হবে? তোকে সলভেন্ট দেখে বুঝতে হবে। অ্যাকুয়াস অ্যাসিটন, অ্যাসিটন মানে হচ্ছে পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, অ্যাপ্রোটিক মানে SN2। আর SN2 যখনই হবে, তোর এই OH মাইনাসটা কি করবে? OH মাইনাসটা কি করবে? এখান থেকে এসে ব্যাক সাইড অ্যাটাক করবে, দিয়ে ব্রোমিনকে বার করে দেবে। যখন ব্রোমিনকে বার করে দিল, তাহলে তুই ছবিটা কি পেলি? কার্বন, এখান থেকে এসছে OH, এখানে আছে C2H5, আর এদিকে ধরে নে এটা ঘুরে গেছে, একটাতে মিথাইল আছে, একটাতে হাইড্রোজেন আছে। এবারে তুই এদিক থেকে যদি দেখিস, তাহলে এটা CH3, এটা H, উপরে CH2CH3 মানে C2H5, আর নিচে হলো OH। এটা কি হচ্ছে? 1 2 3 S হচ্ছে। হুম।
আর এখান থেকে যদি তুই দেখিস এটা ইউপিএসসি নাম কি হবে, 1 2 3 4 বিউটান টুয়াল। 2 নম্বর কার্বনটা এস হচ্ছে বিউটান টুয়াল, অপশন বি। এটা 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, ক্লকওয়াইজ হরাইজন্টাল এস। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ, আগেরটা এস ছিল। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তো এটা কি এস টু করে হচ্ছে? এটা তো 1 থেকে 2 থেকে 3 রোটেশন তো অ্যান্টি ক্লকওয়াইজ। আরই তো আছে, অ্যান্টি ক্লকওয়াইজ হরাইজন্টাল আরই তো আছে, এস হলো। আমি এত ভেবে পড়ি না, কোনোদিন আমি কেমিস্ট্রি এত ভেবে পড়িনি তোরা যত ভাবছিস। আমি কোনোদিন এত ভাবিনি, আমি সিম্পল ওয়েতে যাই, যেখানে আছে সেখানে দেখি যে ব্যাপারটা ঠিক থাকছে কিনা। আগে কি ছিল পরে কি হলো অত ভেবে করলে আমি আজকেও গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারতাম। নেক্সট, আমার কাছে এটা খুব মানে খেলা, হাসি খেলার ব্যাপার। অত জটিলতায় আমি জীবনে ঢুকিনি, আমি ঢুকবো না, যে কদিন বাঁচবো, যে কদিন পড়াবো। হ্যাঁ, কিছু কিছু জায়গায় জটিলতায় যেতে হয়, বাট তোরা এখনো সেই লেভেলে পৌঁছস। বোর্ড যে অ্যাটলিস্ট ক্লাস 12 এখনো সেই লেভেল যায়নি। যাই হোক, টলুইন এখানে ক্লোরিন আর এফিসিএল3 দিয়েছে। প্রিয়ম ঘুমাচ্ছিস নাকি রে? বল তাহলে, বল এটা কি প্রোডাকশন। ক্লোরিন আর এফিসিএল3, দাঁড়া তোকে দেখতে পাচ্ছি না। দাঁড়াতে পায়ে কি আটকে গেছে? টলুইনের 2 রকমের ক্লোরিনেশন পড়েছিলি, মনে আছে? বলয় ক্লোরিনেশন আর পার্শ্ব শৃঙ্খলের ক্লোরিনেশন। পার্শ্ব শৃঙ্খল মানে সাইড চেন। টলুইন মানে কি? টলুইন মানে হচ্ছে এইটা, বলতে পারবি? ক্লোরিন আর এফিসিএল3 দিলে বলয় হবে না সাইড চেনে হবে? আর এটা দিলে বলয়। এটা তোর কথা। এবার তুই আমাকে বল, এইটা আর এইটা কোথায় টেম্পারেচার বেশি থাকবে? এটাই টেম্পারেচার বেশি থাকবে, কেন বললি? আরে ঘরে থাকলে আমরা ঠান্ডা থাকি, রোদে থাকলে গরম থাকি, ব্যাপারটা এটা। এটাই তো, এটা সত্যি ঠিকই। এবার তোকে আমি একটা ছোট্ট জিনিস বলি, তুই যেটা বলিস ভুল বলেছিস। হাই টেম্পারেচারে সাইড চেন হয়, আর রুম টেম্পারেচারে রিং এ হয়। কি বললাম বোঝা যাবে, বোঝা থাকবে? এখানে অনেক, এখানে সূর্যালোক লেখা আছে, অনেক জায়গায় প্রশ্নে 110 ডিগ্রি সেলসিয়াস লেখা থাকবে, ব্যাপারটা এক। হাই টেম্পারেচারে টলুইনে কোথায় হয় তাহলে? সাইড চেন। আর রুম টেম্পারেচারে বলয়। কি বললাম, বোঝা গেল? এখানে বলয় যদি হয় তাহলে তুই কি প্রোডাক্ট পাবি? তোকে প্যারাটা মানে মুখ্যটা লিখতে বলেছে, আর এখানে দুটো প্রোডাক্ট হবে, একটা অর্থ একটা প্যারা। ডেফিনেটলি প্যারাটা মেজর, তাহলে এটা হয়ে গেল। আর এখানে বলেছে অতিরিক্ত, অতিরিক্ত মানে সব করে দিয়েছে। সব যদি সাবস্টিটিউট করে দেয় তাহলে অটোমেটিক্যালি এখানে প্রোডাক্ট কি হবে? সিএইচ3 যদি সবগুলো ক্লোরিন চলে যায় তাহলে সিসিএল। এক্সটা হচ্ছে আমাদের প্যারাক্লোরোটলুইন, এই যে এক্সটা হচ্ছে প্যারাক্লোরোটলুইন, আর ওয়াইটা হচ্ছে বেনজো ট্রাইক্লোরাইড। ঠিক আছে, বস। এখানে সূর্যালোক লেখা আছে, অন্য জায়গায় কিন্তু 110 ডিগ্রি লেখা থাকবে। আর টলুইনে 110 ডিগ্রি দিয়েছে মানে সাইড চেন। টলুইনে কোনো কিছু দেয়নি, রুম টেম্পারেচার কিছু দেয়নি মানে রুম টেম্পারেচার, তাহলে রিং এ হবে। আরো মনে রাখার জায়গা আছে, সাইড চেন ক্লোরিনেশনের জন্য ক্যাটালিস্ট লাগে না, আয়রন টাইরন এই ক্যাটালিস্ট গুলো লাগে না। রিং এ হতে গেলে কিন্তু, ভুল বলেছি, হ্যাঁ সরি, রিং এ হতে গেলে ক্যাটালিস্ট লাগে। ঠিক আছে, ঠিকই বলেছি। নেক্সট, বিউট 1 ইন থেকে বিউট 2 ইন, এটা কে বলবে? বল, রূপসা বল। বিউট 1 ইন থেকে বিউট 2 ইন বানাবো, কি রিয়েজেন্ট দিয়ে বানাতে পারো? হুম, সুপ্রতিম, উত্তর দেখে বললি। বি হবে, অপশন বি।
কিভাবে হবে রিয়াকশনটা? ফার্স্ট স্টেপে কি হবে? তুই তোরটা করতে থাক রূপসা। আইন নেই কিন্তু ইন আছে। আচ্ছা আমাকে একটু বল, আমি একটু সহজ ভাবে করি। এইটা এইটা এটা বলটা ভেঙে ব্রোমিন ঢুকে যাবে, দুজনে দুটো। Br2CCl4 আছে তো দুটো ব্রোমিনই তো যাবে। Br2CCl4 ব্রোমিনেশন হবে তো, ডবল বন্ড খুলে দুটো কার্বনে দুটো ব্রোমিন চলে যাবে। প্রথমে এর মধ্যে দিতে হবে HBr। HBr দিলে মার্কনিকভ রুল অনুযায়ী রিয়াকশন হবে। এবারে আবার এখান থেকে ডিহাইড্রো হ্যালোজিনেশন করতে হবে, মানে এবারে আবার তোকে দিতে হবে অ্যালকোহলিক কেওইচ। তাহলে মেজর প্রোডাক্ট হিসাবে তোর তৈরি হবে বিউট-2ইন। তাহলে কি হলো? কিন্তু সব হয়ে যাবে, ট্রিপল বন্ড হয়ে যাবে, ট্রিপল বন্ড হয়ে যাবে তো। বিউট-2ইন বলেছে তো, ও যেটা বলছে সেটাতে হবে, কিন্তু সেটাতে কিন্তু ডবল বন্ড থাকবে না, ট্রিপল বন্ড হয়ে যাবে। এটা তো মানে NaNH2 লিকুইড অ্যামোনিয়াও ডিহাইড্রোলাইজেশন করে, যখনই এখানে দুটোতে দুটো ব্রোমিন আছে, ও কি করবে? এখান থেকে ব্রোমিন, এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে ব্রোমিন, এখান থেকে হাইড্রোজেন সব বার করে দেবে, দিয়ে ট্রিপল বন্ড করে দেবে। তো টুইন বানাতে বলে, যদি মাথায় হাত দিচ্ছিস কেন রে? মাথায় হাত দিস না, একটু ভালোবেসে পড়তে শুরু কর। ভালোবাসতে হবে, ভালোবাসা ছাড়া আর আছে কি? নেক্সট, এবারে এটা, এখানে যেমন এই জায়গাটা নিয়ে আমি খুব কনফিউজ, এটা কি বলতে চেয়েছি আমি বুঝতে পারি। আমি প্রথমে একবার ভাবছিলাম যে এখানে যদি একটা দাগ দিয়ে দিই তাহলে এটা হাইড্রোজেন হয়ে যাবে, কিন্তু এখানে দাগ দিলে আবার হাইড্রোজেন যদি হয় তাহলে আমার অপশনে আসছে না, আবার এখানে যদি একটা দাগ সরিয়ে দিই তাহলে আবার উত্তরে আসছে। আমি ওইটা নিয়ে একটু কনফিউজ। কাইরাল কার্বন আইডেন্টিফাই করতে বলেছে, প্রথমত 2 নম্বরটা তো কাইরাল বোঝাই যাচ্ছে, চারটে ডিফারেন্ট আছে। 3 নম্বরটা কাইরাল বোঝা যাচ্ছে, আচ্ছা 4এরটা কাইরাল নেই শিওর। তাহলে এখানে 4 বাদ দিয়ে যে অপশন গুলো আছে সেটা আছে একমাত্র এইটা। এবার সেটা যদি হতে হয় তাহলে এটাকেও কাইরাল হতে হবে। তাহলে প্রশ্নটা গিয়ে দাঁড়াচ্ছে এটা কি? এটা যদি হাইড্রোজেন হয় তাহলে উত্তর মিলছে না, আবার এটা যদি আয়োডিন হয় তাহলে উত্তর মিলে যাচ্ছে। কিন্তু প্রথমত হচ্ছে 4টা তো কাইরাল না ফর শিওর, বিকজ এর মধ্যে দুটো হাইড্রোজেন আছে, একই অ্যাটম দুটো থাকলে কাইরাল হয় না। আয়ুষ কি ভাবছিস? ভালো লাগছে না? আচ্ছা 4 নম্বরটা কাইরাল না, 4টাকে বাদ দিয়ে যে অপশনে যাচ্ছে সেটা আমাদের অপশন সি আছে। এবার এখানে কোন রিয়াকশনটা হবে না বলেছে, কোন রিয়াকশনটা হবে না, এখানে অপশন ডি হবে। কেসিএন এর প্রেজেন্সে আইসোসায়ানাইড দেওয়া আছে, কেসিএন এর প্রেজেন্সে সায়ানাইড হবে না। ওখানে একটা কন্ট্রাডিকশন আছে, নাইট্রেশনের ক্ষেত্রে একটা কন্ট্রাডিকশন আছে, ওটা এই দুটোই হতে পারে, এ নিয়ে অনেক সমস্যা আছে। সিবিএসই তে একরকমের এক্সাম মানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, ছায়াতে একরকমের দেওয়া আছে, ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না। বাট একদম শিওর যে পটাশিয়াম সায়ানাইডে আইসোসায়ানাইড হবে না, ওটা সবসময় সায়ানাইডই হবে। হুম, কি হবে মানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিবিএসই তে একরকমের এক্সপ্লেনেশন দেওয়া আছে মানে এনসিইআরটি তে, আবার ছায়া বল বা সাতটাতে আবার আলাদা দেওয়া আছে, ছায়াতে আবার দেওয়া আছে অন্যটা। এবারে কনফিউশনে আমি যেতে চাইছি না, আমি কোনো এই মুহূর্তে নতুন কিছু তৈরি করতে চাইছি না, যা হয়ে আছে তাই থাক। আচ্ছা, নিচের কোন অ্যালকিল হ্যালাইডটির SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি? রচনা বল। কোন অ্যালকিল হ্যালাইডটার SN2 বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রবণতা সবচেয়ে বেশি? অপশন, অপশন সি, অপশন বি, কেন বলছিস? এক্স্যাক্টলি অপশন বি।
ওয়ান ব্রোমো SN2 বিক্রিয়া সবসময় 1 ডিগ্রি কার্বনে হয়, আর 1 ব্রোমো বিউটেন মানে এটা 1 ডিগ্রি আছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটু ছবিটা একটু খারাপ হয়েছে। C2H4 এর সঙ্গে HBr এর রিয়াকশন, তারপর জলীয় KOH, তারপর আয়োডিন NaOH, একবার করে দেখি। C2H4 C2H4 এটার সঙ্গে কার রিয়াকশন? HBr। আচ্ছা, C2H4 কে যদি আমি একটু ওপেন করে লিখি, এটা কত হবে? CH2 ডবল বন্ড CH2, এর মধ্যে আমরা দিলাম HBr, এটা দিলে কি হবে? ডবল বন্ডটা খুলে সিঙ্গেল বন্ড হয়ে যাবে, একটাতে হাইড্রোজেন অন্যটাতে ব্রোমিন হলো। এবার এর মধ্যে যখনই জলীয় KOH দেব, জলীয় KOH কি করে? Br KOH করে, তাহলে পরের স্টেপে প্রোডাক্ট কি হবে? CH3 CH2OH। এবারে এর মধ্যে আমরা কি দিলাম? আয়োডিন আর NaOH, আয়োডোফর্ম রিয়াকশন। আয়োডোফর্ম রিয়াকশনে ইথাইল অ্যালকোহল সাড়া দেবে, আয়োডোফর্ম রিয়াকশনে ইথাইল অ্যালকোহল সাড়া দিয়ে কি প্রোডাক্ট তৈরি করবে? একটা প্রোডাক্ট তৈরি করবে আয়োডোফর্ম, আরেকটা প্রোডাক্ট তৈরি করবে HCOONA। ঠিক আছে, তাহলে এবার অপশনে ফিরে যাই। আয়োডোফর্মই তো দেওয়া আছে, C2H4। C2H4 এর মধ্যে HBr, অ্যাকোয়াস KOH, আয়োডোফর্ম, একটা তো আয়োডোফর্ম হবে। ভুল আছে, অপশন ভুল আছে, কারণ প্রথমত এটা ইথাইল অ্যালকোহল ফর শিওর, এটা হচ্ছে ইথিন মানে ইথিলিন, তার মধ্যে HBr দেওয়া হলো, এটা ইথাইল অ্যালকোহল। আর ইথাইল অ্যালকোহল আয়োডোফর্ম করলে একটা আয়োডোফর্ম হয়, মানে CHI3, আরেকটা ফরমিক অ্যাসিড বা সোডিয়াম ফরমেট, এখানে দেওয়া নেই কোনো অপশন, তো অপশন ই। কি করবো এখন? পাল্টে দিই একটা নিজের মতো, এটা যদি H হয় তাহলে অপশন বি হবে, আর নাহলে অপশন ই। হ্যাঁ, কি কেন? CHI3 তো আয়োডোফর্ম, তো CHI3। নেক্সট, ছেড়ে দে, ওটা ভেবে লাভ নেই। এটা বুঝতে পেরেছিস কি কি হয়েছে? এবার এটা বেনজিন থেকে বাইফিনাইল, বল মধুরিতা বল। বেনজিন থেকে বাইফিনাইল মানে এটা হলো বেনজিন, আর তোকে এখান থেকে বানাতে হবে এটা ফিটিক রিয়াকশন, অ্যাকচুয়ালি ফিটিক রিয়াকশন। রিয়াকশনের নাম বলে দিলেই উত্তর চলে আসে হিসেব মতো। ফিটিক রিয়াকশনের রিয়েজেন্ট একটাতেই দেওয়া আছে, এনে সোডিয়াম আর ইথার। উর্জ রিয়াকশন, উর্জ ফিটিক, ফিটিক, সবগুলোতে সোডিয়াম আর ইথার। ঠিক আছে, তো ফার্স্ট স্টেপটা দেখ কি হবে, কিভাবে রিয়াকশনটা করা হচ্ছে। প্রথমে তুই কি করলি? বেনজিন, তার মধ্যে দিয়ে দিলি ব্রোমিন আর আয়রন। আয়রন না দিলে আবার ব্রোমিনেশন হবে না, বেনজিন করতে চায় না রিয়াকশন। তো প্রথমে হলো বিআর, এবার এটার মধ্যে যখনই তুই সোডিয়াম ইথার দিবি, তখন কি হবে? এরকম দুটো মলিকিউল, দুটো NaBr। এত বকবক কি করছিস রে? ওর দিকে তাকিয়ে এদিকে দেখছিস কি? অর্জুনের লক্ষ্যভেদ করছিস নাকি? এই, এবার এখান থেকে বিআর, এখান থেকে দুটো সোডিয়াম, এখান থেকে বিআর, 2 NaBr চলে গেল, চলে গিয়ে আমাদের প্রোডাক্ট হলো হচ্ছে এইটা, ফিটিক রিয়াকশন। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপে কি হলো? আচ্ছা, এইটাতেও আমার একটা প্রশ্ন আছে, মানে আমি উত্তর মানে অপশন আমার চিন্তায় মেলেনি, মানে যদিও আমি খুব তাড়াতাড়ি দেখেছি। ফার্স্ট স্টেপে হচ্ছে যেটা হবে, মানে আমি একবার দেখে নিই। ফার্স্ট স্টেপে আছে এটা। আচ্ছা, ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা আমাকে বলবে, বল অঞ্জন বল, ফার্স্ট স্টেপের প্রোডাক্টটা কি হবে? এরকম একটা সাইক্লো, মানে
ওয়ান ব্রোমোসাইক্লোহেক্সেন বা এরকম একটা মেটেরিয়াল আছে, তার মধ্যে ম্যাগনেসিয়াম দেওয়া আছে, কি প্রোডাক্ট? এমজিবিআর। ভেরি গুড, এমজিবিআর হবে। ব্রোমিন আর ম্যাগনেসিয়াম আছে মানে এমজিবিআর হবে। এবারে তুই বল এর মধ্যে জল দিলে কি হওয়া উচিত? এমজিবিআর বেরিয়ে তার জায়গায় কি আসা উচিত? হাইড্রোজেন। তাহলে এর মধ্যে জল দিলে হিসেব মতন আমাদের প্রোডাক্ট হওয়া উচিত এইটা, অপশানে নেই। ঠিক আছে, এছাড়া আর কিছু হওয়ার মতন জায়গা আমি এখানে দেখছি না, এখানে বাইফিনাইল হওয়ার কোনো চান্স নেই, আর কিছু তো বলা নেই। এবার ব্যাপারটা হচ্ছে জলের সঙ্গে কেন ড্রাই ইথার বলেছে আমি জানি না। জল আর ড্রাই ইথার দিলে দুটো আলাদা জায়গায় থাকবে। ইথার প্রথমত জলই যখন দেওয়া হচ্ছে তো ইথারটা ড্রাই দেওয়া হচ্ছে না, আমার একটা প্রশ্ন যে ভাই ড্রাই ইথার, আমার মনে হয় এটা এখানে আর এখানে একসঙ্গে পড়ে গেছে এবং চারটে অপশনের মধ্যে কোনো অপশন মিলছে না, সো অপশন ই। এবার এটা আবার একটা বিচ্ছিরি প্রশ্ন দিয়েছে, এখানে বলেছে আচ্ছা এখানে বলেছে SN2 রিয়াকশন কোনটায় বেটার হবে। প্রথমত SN2 রিয়াকশনের ক্ষেত্রে, আচ্ছা আমি এখানে একটা প্রশ্ন করি, বল আয়ুষ বল, এখানে চারটে কম্পাউন্ড আছে, এই চারটে কম্পাউন্ডের মধ্যে SN2 হবে মানে কোনো একটা অ্যাটম রিপ্লেসড হবে, মানে কারোর একটা প্রতিস্থাপন হবে, তাই তো? কোনো একটা গ্রুপের সাবস্টিটিউশন হবে, সেই সাবস্টিটিউশনটা কার হবে? মানে লিভিং গ্রুপ কে? আয়োডিন। মানে ও বলছে লিভিং গ্রুপ আয়োডিন, এবং ঠিকই বলছে, এখানেও আয়োডিন আছে, এখানেও আয়োডিন আছে, এখানেও আয়োডিন আছে, এখানেও আয়োডিন আছে। প্রত্যেকটা কার্বন থেকে আয়োডিন বেরিয়ে যাবে এবং প্রত্যেকটা কার্বন মানে প্রত্যেকটা মলিকিউলে আয়োডিন যে কার্বনটার সাথে কানেক্টেড সেটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন, এটা 2 ডিগ্রি কার্বন। তাহলে খেলাটা কোথাকার? খেলাটা হচ্ছে পাশে যে আছে তার, পাশে যে আছে তার। এর ব্যাপারটা হচ্ছে পাশে যে আছে তাদের মধ্যে সবচেয়ে খারাপ SN2 রিয়াকশন করাবে কে? সবচেয়ে খারাপ SN2 রিয়াকশন করাবে কে? হুম, হুম, কিউ সবচেয়ে খারাপ SN2 রিয়াকশন করাবে, আর সবচেয়ে ভালো SN2 রিয়াকশন করাবে কে? এস। এস সবচেয়ে ভালো করা। এছাড়া যদি মানে উত্তর হবে হচ্ছে অপশন বি, কিউ সবচেয়ে খারাপ হবে আর এস সবচেয়ে ভালো হবে, বাকিটা তুই লয়ে যাক, কিউ আর এস। হ্যাঁ, প্লাস আই এফেক্টের জন্য অবশ্য মেটা পজিশনেও আছে, কিন্তু যদি তুই সেটা মেলাতে যাস তাহলে আবার অপশন মিলছে না। হ্যাঁ, ব্যাক সাইড অ্যাটাক দেখতে হয়। এবার ব্যাক সাইড অ্যাটাক দেখার সঙ্গে সঙ্গে প্রথমত তুই যদি ব্যাক সাইড অ্যাটাকের রেসপেক্টে দেখিস, বাকিগুলোর মধ্যে তো তুই কোনোটা আলাদা করতে পারবি না। হ্যাঁ, হ্যাঁ দেখা যাবে। আমি যদি বেঞ্জিন রিংটাকে বকবকটা একটু বন্ধ করিস, দুটো অপশন আছে, এক হচ্ছে কোশ্চেনটা ভালো করে বুঝে নাও, অথবা কোশ্চেনটা বাদ দিয়ে দাও। তো আমার মনে হয় এখনো যেহেতু আমি রয়েছি, বেঁচে রয়েছি বা পড়াচ্ছি, ততএব এটা একটু বুঝে নেওয়ার চেষ্টা করলে বেটার হয়। বাকি এদিকে কি আছে পরে দেখা যাবে, এর সঙ্গে কিছু না কিছু থাকতে পারে, বাট এখানে যদি SN2 হয়, ধরে নে আমি একটা নিউক্লিওফাইল দিয়ে SN2 হচ্ছে এবং সেটা এক্স মাইনাস, এক্স মাইনাসটা কি করবে? ব্যাক সাইড অ্যাটাক করবে। এবার যখন ব্যাক সাইড অ্যাটাক করলো তখন ধরে নে এখানে ব্যাক সাইড অ্যাটাক করলো, এটা বেরিয়ে গেল, তাহলে এখানে নতুন মানে যে ট্রানজিশন স্টেটটা তৈরি হবে, সেই ট্রানজিশন স্টেটটা দেখতে কিরকম হবে? এখান থেকে আয়োডিন বেরিয়ে যাচ্ছে আর এখান থেকে এক্স এসে ঢুকছে, এবং এই জায়গায়
আচ্ছা, এই কার্বনের সঙ্গে তো একটা হাইড্রোজেন ছিল, এটা হাইড্রোজেন, এটা মিথাইল গ্রুপ, এবং এরকম একটা ট্রানজিশন স্টেট তৈরি হবে যতক্ষণ না রিয়াকশনটা পুরো কমপ্লিট হচ্ছে। এবং ও যে বারবার পেন্টাভ্যালেন্ট পেন্টাভ্যালেন্ট বলছে, এটা নিয়ে তোরা যদি কেউ চাপ খেয়ে থাকিস, চাপ খাওয়ার কোনো ব্যাপার নেই। পেন্টাভ্যালেন্ট মানে ও 5টা বন্ড করে বসে আছে, নাহলে ও টেট্রাভ্যালেন্ট। কিন্তু এই যে 5টা বন্ড করেছে, 5টা বন্ডের মধ্যে কংক্রিট বন্ড কিন্তু নেই, দুটো বন্ড 8খানা বন্ড আছে, মানে ভাঙা খোলার মাঝখানে রয়েছে। তাই জন্য ও বারবার এই কথাটা বলছে যে ট্রানজিশন স্টেটটা পেন্টাভ্যালেন্ট। ও কোনো মানে অতিরিক্ত মানে কঠিন কথা কিন্তু বলছে না, ও বলছে যে SN2 তে ট্রানজিশন স্টেটটা পেন্টাভ্যালেন্ট। এবং এটা আমরা জানি, আমরা যখন SN2 ট্রানজিশন স্টেট দেখেছিলাম তখন তোরা মনে করে দেখ আমরা এরকম একটা ট্রানজিশন স্টেট দেখেছিলাম। তো কিছু সময়ের জন্য তো কার্বনের 5টা বন্ড হচ্ছে, সো কার্বন পেন্টাভ্যালেন্ট। আচ্ছা, কার্বন পেন্টাভ্যালেন্ট মানেটা, কার্বন পেন্টাভ্যালেন্ট মানে হচ্ছে কার্বনের ইলেকট্রন কমে গেছে, কার্বন ইলেকট্রন কমে গেছে, মানে কার্বন এখন ইলেকট্রনের ঘাটতিতে ভুগছে, কারণ কার্বন টেট্রাভ্যালেন্ট হওয়ার কথা, 4টে করার কথা, ওকে 5টা বন্ড করিয়ে রাখা হচ্ছে। তার মানে পাশে যে আছে, এই পাশে যে আছে সে যদি ওকে ইলেকট্রন দিতে পারে, তাহলে ট্রানজিশন স্টেটটা স্টেবল হবে বেশি। ঠিক, এবারে তুই দেখ এই যে CH3 ওর কি এফেক্ট আছে এখান থেকে, প্লাস আই। আর এই যে ও এমই, ও এর রেসপেক্টে কি পজিশনে আছে, মেটা পজিশন। মেটা পজিশন মানে ওর কি এফেক্ট রয়েছে, অনলি মাইনাস। আর এর কাছে কি এফেক্ট রয়েছে, প্লাস এম। মাইনাস আই রয়েছে হালকা, কারণ প্যারাতে রয়েছে। তার মানে কি এ সবচেয়ে বেশি ডোনেট করছে, তারপরে কে করছে, এ, দ্যাট ইজ বাই দ্যাট এস, তারপরে আর। এবং এখানে কি, এখানে ডোনেট করার মতন কেউ নেই, কিন্তু টানার মতনও তো কেউ নেই, ক্ষতি করার তো উপকার করার কেউ নেই, কিন্তু ক্ষতি করার তো কেউ নেই। কিন্তু এখানে ক্ষতি করার একজন রয়েছে, দ্যাট ইজ এটার ক্ষেত্রে ট্রানজিশন স্টেট লেস হচ্ছে অপশন। বুঝা গেল? অতএব ও যে কথাগুলো বলছে হয়তো একটু ডিটেলসে বলছে, তো সেই কথাতে কিন্তু ভুল কিছু নেই। ও পেন্টাভ্যালেন্ট বলেছে এই কারণে ট্রানজিশন স্টেট স্টেবিলিটি এইভাবেও দেখা যেতে পারে। কি বললাম বোঝা গেল? আরেকবার বলতে হবে। এইটা একটা পেন্টাভ্যালেন্ট, এবং যখনই কার্বন পেন্টাভ্যালেন্ট হয়, যেহেতু ও 5টা বন্ড করছে, স্বাভাবিকভাবে যার 4টে বন্ড করার কথা, তাকে যদি তুই জোর করে 5টা বন্ড করিয়ে রাখিস, তাহলে ওর তো ঘাটতি হবে, কারণ এই কার্বনটা তো ঘাটতিতে ভুগছে। এবার পাশে যদি কেউ বসে থাকে যে তাকে ইলেকট্রন ফেলতে পারবে, তাহলে ঘাটতি কমবে, আর ঘাটতি কমলে স্টেবিলিটি কি হবে, বাড়বে। রিয়াকশনটা ওইভাবেও করতে চাইবে। কিন্তু পাশে যদি কেউ বসে ক্রমাগত ইলেকট্রন টানতেই থাকে, এই জায়গায় তো আসতেই চাইবে না। আর এই জায়গায় যদি না আসে, তাহলে কি SN2 হবে, SN2 হবে না। এবার এই অপশন গুলোর মধ্যে এখানে কি, যেমন এ পিওর ডোনেটিং গ্রুপ, প্লাস আই, এর উইথড্রয়িং কোনো ক্ষমতা নেই। এর উইথড্রয়িং ক্ষমতা আছে, বাট প্যারা পজিশন থেকে সে উইথড্রয়িং ক্ষমতাটা নমিনাল। প্যারা পজিশন থেকে ওর যেটা এফেক্টিভলি কাজ করবে সেটা হচ্ছে প্লাস এন, দিচ্ছে, খালি দিচ্ছে। আর এর ক্ষেত্রে কি, এর ডোনেটিং এবিলিটি নেই মেটা পজিশন থেকে, শুধু উইথড্রয়িং। তাই জন্য এই সবচেয়ে আনস্টেবল ট্রানজিশন স্টেট বানাবে, আর এই সবচেয়ে বেশি স্টেবল ট্রানজিশন স্টেট বানাবে। তাই জন্য এরা এই, ঠিক আছে। হ্যাঁ, পাঁচটি প্রশ্ন দিয়েছি। এই মলিকিউলটার IUPAC নাম, আদিত্য বল, অনেকক্ষণ কিছু বলিস। RS নেই, নর্মাল বলেছে। 1 ব্রোমো, শিওর, 100%, নাকি 1 ব্রোমো পেন্টেন হবে? হ্যাঁ, মানে তুই যেটা বললি সেটাই, না আমি যেটা বললাম সেটা? আমি যেটা বললাম অপশন বি। হ্যাঁ, ঠিক আছে, বস। ঠিক আছে, কারণ এখানে মিথাইল দুটো আছে, মানে কি একটা ব্রাঞ্চে আছে আর একটা লং চেনে আছে, তাহলে একটা তো ব্রাঞ্চে আছে, আর এখানে এটাতে ব্রাঞ্চ নেই। যাই হোক, বাকি দুটো তো হবেই না, 3 ব্রোমো 4 ব্রোমো এসব বলেছে। তারপরেরটা তাহলে তুই বল, ঈশানী বল, তুই বসেই বল, তোকে দেখতে পাচ্ছি। সূর্যালোকের উপস্থিতিতে মিথেনের ব্রোমিনেশন। অ্যালকেন হ্যালোজেনের খাতা আছে এখন এখানে, বার কর। ব্রোমিনেশন অফ অ্যালকেন বা ক্লোরিনেশন অফ অ্যালকেন বার কর। হ্যালো অ্যালকেনের রিয়াকশনে থাকবে, হ্যালো অ্যালকেনের রিয়াকশনস অফ হ্যালো অ্যালকেন। শেষের দিকে রিয়াকশন থাকবে, হ্যালো
অত দেরিতে থাকবে কি? রিঅ্যাকশনস অফ হ্যালো অ্যালকেনস রিঅ্যাকশনস অফ হ্যালো অ্যালকেনস, ওটা নয়। রিঅ্যাকশনস অফ হ্যালো অ্যালকেনস, তার আন্ডারে দেখ অ্যালকেনের ক্লোরিনেশন, পরে পরে আরো পরে, ব্যাস 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 দেখি, হ্যাঁ একটু পরে যা, ব্যাস ওই ওই তোর হাতের নিচে যে রিঅ্যাকশনটা আছে বা হাতের বুড়ো আঙ্গুলের নিচে, ওটা না, ওপরেরটা, ওটা ক্লোরিনেশন অফ মিথেন আছে না? কি আছে? হফম্যান। তার আগের পেজে যা তাহলে, ক্লোরিনেশন অফ মিথেন করা নেই। CH4 এর সঙ্গে Cl2 এর রিঅ্যাকশন 4 বার হবে, CCl4 হবে শেষে। এইরকম একটা রিঅ্যাকশন করা ছিল না, CH4 তার সাথে Cl2 এর রিঅ্যাকশন, ক্লাস 10 থেকে পড়ে এসেছিস, CH3Cl প্লাস HCl, তার সঙ্গে আবার Cl2 ছিল না? এটা থাকার কথা। এটা এটা খুঁজে পেয়েছিস? এটা ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়, মুক্তমূলক। মাথায় রাখবি সানলাইটের প্রেজেন্সে যত রিঅ্যাকশন হয়, ফটো ইলেকট্রিক ফটো লাইটিক রিঅ্যাকশন যেগুলো, মানে কি বলবো, ফটোকেমিক্যাল, সরি আলোক রাসায়নিক যেগুলো, সেগুলো ফ্রি র্যাডিক্যাল মেকানিজম হয়। অপশন বি উইল বি দি কারেক্ট। হুম, এবারে নাসরান বলো, তুমি একটাও বলনি বাবা, দেখতে পাচ্ছিস? বলছে ওই, বলছে অপশন এ, তুই শিওর? কেন বললি? কেন বললি? একটা যুক্তি তো থাকবে। ক্লোরিন নেই তাই? কারণ ক্লোরিনেশন বলেছে, ওটাতে ক্লোরিন নেই তাই। এটা সঠিক যুক্তি, ক্লোরিনেশনে তো ক্লোরিন থাকতে হবে। আর প্রথমত হচ্ছে মিথেন মানে হচ্ছে একটা কার্বনের কম্পাউন্ড, সে ক্লোরিনেশন করে তো 3টে কার্বনের কম্পাউন্ড হয়ে যাবে, এটা তো প্রোপেন বলেছে, তাহলে অটোমেটিক্যালি অপশন এ। কঠিন দেখ, আমি তোকে বলছি 100টা প্রশ্ন করার পর যদি তোদের এটা ধারণা হয় যে 100টাই নর্মাল প্রশ্ন থাকবে, এটা কিন্তু ভুল ধারণা। 100টা প্রশ্ন করার পর তুই দেখ, এই যে এতগুলো প্রশ্ন আমরা আলোচনা করলাম, 34 নম্বর স্লাইড, তার মানে মোটামুটি গোটা 30 প্রশ্ন তো আলোচনা করা হলো। এই 30টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্ন, পাঁচটাও না, 4টে প্রশ্ন বা 3টে প্রশ্ন হার্ডলি রয়েছে, যেটা একটু মানে একটু অন্যরকম ভাবে চিন্তা করতে হচ্ছে। মানে এবার যখনই তোর এই 30 প্র্যাকটিসের সংখ্যাটা 30 থেকে 60 হয়ে যাবে, দেখি প্রশ্নের সংখ্যাটা 3 থেকে 4 বা 5 হচ্ছে। 60 থেকে যখন ওটা 100 হয়ে যাবে, দেখবি ওটা 3, 4 বা 5ই রয়ে গেছে। 3টে, 4টে, 5টা প্রশ্ন ম্যাক্সিমাম কিন্তু একটু এদিক ওদিক হতে পারে, যেটা একটু চিন্তা করতে হবে। কারণ একটা টেস্ট পেপার মানে বিভিন্ন লোকজন, মানে বিভিন্ন স্যারেদের, বিভিন্ন টিচার যারা রয়েছেন, তাদের মস্তিষ্ক প্রসূত বিভিন্ন রকমের প্রশ্ন। কেউ একটু কঠিন করতে পছন্দ করেন, কারো অর্গানিকের দক্ষতা একটু বেশি, কারো অর্গানিকের দক্ষতা একটু কম, বা কেউ মনে করেন যে অর্গানিক কেমিস্ট্রিটাকেই একটু ভালো করে করবো। সেই সেই রেসপেক্টে প্রশ্ন একটু 19-20 হয়, বাট এছাড়া কিন্তু প্রশ্ন তোদের রেঞ্জেই থাকবে। আমি তোদেরকে বারবার করে বলছি, শেষ মুহূর্তে একটাই উপায় কোডটাকে জায়গা মতো নিয়ে যাওয়ার, যত পারবি কোশ্চেন কর, যত পারবি কোশ্চেন কর। এখন আর থিওরি পড়ার জায়গা নেই। যে প্রশ্নটা থিওরিটিক্যালি আটকে যাচ্ছে, শুধু সেটার জন্য খাতা বা বইয়ের সাহায্য নে, বাকি যত পারবি প্রশ্ন করতে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মডিউল থেকে যত পারবি বোর্ডস লেভেলের প্রশ্ন করতে থাক। হায়ার লেভেলে এখন যাওয়ার দরকার নেই, নিজের নিজের ক্ষমতা অনুযায়ী হায়ার লেভেলে এখন যাওয়ার দরকার নেই। যদি মনে হয় যে বোর্ডস আমার তৈরি, বোর্ডসে আমার কোনো অসুবিধা নেই, ব্যাপারটা আলাদা। কিন্তু যদি বোর্ডস না তৈরি থাকে, তাহলে যত পারবি টেস্ট পেপার কর, যত পারবি যে কোনো প্রশ্ন, যে কোনো মডিউল থেকে কোশ্চেন। বোঝা গেল? প্রশ্ন না করলে কিন্তু হবে না, পরীক্ষা না দিলে কিন্তু হবে না। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে যত পারবি, আগামী 1-1.5 সপ্তাহ যা সময় আছে, আর 1.5-2 সপ্তাহে ম্যাক্সিমাম সময় আছে, যত পারবি বেশি বেশি করে কিন্তু প্র্যাকটিস করতে থাকে, এটা অত্যন্ত জরুরি। এরপরে মনে হয় আর প্রশ্ন নেই। এবং আমি এরপরে তো আর হয়তো টেস্ট পেপার আলোচনা করব না। যদি কারোর কিছু ডাউট থাকে তাহলে আমি ডিসকাস করব।
তো সামনে বৃহস্পতিবার করবো।